হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, বেশি না অনেকগুলো। এর মধ্যে আছে আপনার নিউ ইয়র্ক সিটি সাবওয়ের কি চেঞ্জ আসছে, এই বিষয়গুলো অনেকেই জানতে চাচ্ছেন, এটা আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করবো ডিটেইলস হাউস রেন্ট, কারা ফ্রি হাউস রেন্ট পেতে পারেন, কি সুবিধা পেতে পারেন এবং কারা বাড়ি ভাড়া দিতে হবে, এই বিষয়গুলো আজকে আমাদের মুখ্য আলোচনার বিষয় থাকবে। আজকে আলোচনায় থাকবে যে নিউ ইয়র্ক সিটি আজকে প্রথম লকডাউন ওপেন করেছে, এই লকডাউন কেমন যাচ্ছে। আজকে আমরা আলোচনা করব যে ডাক্তারদের চেম্বার খোলা হচ্ছে এবং এই চেম্বারের নতুন নিয়ম কি হবে, তারা কিভাবে রুগী দেখবেন, কিভাবে তারা রুগীর ট্রিটমেন্ট দেবেন, কিভাবে তারা প্রেসক্রিপশন দেবেন, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন আপনাদের সবার প্রিয় নিয়মিত অতিথি জনাব নাজবুল হাসান, সম্পাদক সাপ্তাহিক পরিচয়। জনাব নাজবুল হাসান, শুভেচ্ছা আপনাকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ। আমাদের সাথে আছেন সিপিএ রফিকুল ইসলাম, ব্রুকলিন থেকে উনি যুক্ত হয়েছেন। উনি হচ্ছে রফিক অ্যাসোসিয়েটের প্রধান। জনাব রফিকুল ইসলাম, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে তাহের ভাই। থ্যাংক ইউ। প্রথম আমাদের অনুষ্ঠানে আসেন আজকে। আমরা অভিনন্দন জানাচ্ছি ডক্টর বর্ণালী হাসান আপনাকে, যিনি নিউ ইয়র্ক চ্যাপ্টার বিএমএ, যেটা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এর ইয়ং ফিজিশিয়ান চ্যাপ্টার যেটার সেক্রেটারি। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। আপনার সাউন্ডটা মিউট করা আছে। আমি শুভেচ্ছা জানাচ্ছি জনাব আব্দুস সামাদ, যিনি নিউ ইয়র্ক সিটি সাবওয়ের একজন কন্ট্রাক্টর এবং আমাদের প্রাইড বাংলাদেশি কমিউনিটির একজন সদস্য। জনাব আব্দুস সামাদ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ তাহের ভাই। আসসালামু আলাইকুম এভরিবডি। থ্যাংক ইউ সো মাচ। আমরা দর্শক যারা আমাদের টেলিভিশন সরাসরি দেখছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সবাইকে যারা ফেসবুকে দেখছেন, আমরা প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে অনুরোধ করব যে আপনারা অনুষ্ঠানটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আমরা প্রথমেই যাচ্ছি জনাব নাজবুল হাসান আপনার কাছে, যে আজকে তো লকডাউন ওপেন হলো এবং লকডাউন ওপেন হওয়ার প্রথম দিন আজকে আমার মনে হয় যে দীর্ঘ প্রায় 3 মাস পর, অলমোস্ট 3 মান্থ, 2.5 মান্থ অলমোস্ট, না 3 মান্থ, 100 ডেজ, 100 ডেজ, রাইট, 3 মান্থ পরে নিউ ইয়র্ক সিটি আজকে প্রথম ওপেন হলো এবং এটা একটা ঐতিহাসিক শুভযাত্রা। দেখা যাক কি হয়। অনেকের মধ্যেই সন্দেহ আছে, সংশয় আছে, দ্বিধা আছে যে কি হবে, কোন দিকে যাচ্ছি। তো আপনার কাছ থেকে আজকে দিনের আপডেট শুনতে চাই। ধন্যবাদ তাহের এবং ধন্যবাদ সব প্যানেলিস্টকে এবং আমাদের এই টেলিভিশনের অনুষ্ঠানে যারা এতদিন ধরে ধৈর্য ধরে 3 মাস অনুষ্ঠানটি দেখেছেন এবং বিভিন্ন রকমের মন্তব্য করেছেন, কমেন্ট করেছেন, ব্যক্তিগতভাবে আমাকেও অনেকে ফোন করেছেন, তাদের সকলের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং থ্যাংক ইউ জানিয়ে আমি শুরু করছি। এবং আমি আশা করি যে গত 3 মাসে করোনার সময়ে, করোনা ক্রান্তিকালে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেক কিছুর ব্যাপারে অবগত হয়েছেন, যেটি আপনাদের দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে কাজে এসেছে বলেই আমার বিশ্বাস, আমার ধারণা। এবং আমি আশা করব, আমি টাইম টেলিভিশনের সিইও কে রিকোয়েস্ট করব যে আগামী দিনগুলোতেও যাতে এই কমিউনিটির বিভিন্ন প্রয়োজনে টেলিভিশন তার ভূমিকা রাখতে পারে, সেটি আমার বিনীত অনুরোধ থাকবে তাদের কাছে। এবং আজকে আমরা একটা নতুন ধাপ শুরু করলাম, যেটি আমরা কখনো, গভর্নরের কথার সাথে তাল মিলিয়ে যদি আমি একটু বলতে চাই, আজকে গভর্নরও বলেছেন একই কথা কুমার সাংবাদিক সম্মেলনে, যে আমরা যে নিউ ইয়র্ক সিটিতে এমন একটি অবস্থায় পৌঁছতে পারবো 3 মাস আগেও তো আমরা কল্পনা করিনি, যখন যেটি পৃথিবীর সবচেয়ে বৃষ্টির কেন্দ্রবিন্দুতে ছিল এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে। এটি ছিল হট সেন্টার, এই হটস্পট এবং প্যান্ডেমিকের যে যাকে তুলনা করা হতো পৃথিবীর অন্য দেশের সাথে, যে নিউ ইয়র্কের অবস্থা কতটা ভয়াবহ, সেই ভয়াবহতার মাপকাঠি ছিল নিউ ইয়র্ক। সেই নিউ ইয়র্ক আজকে তার অর্থনীতি সচল করার, মানে দৈনন্দিন স্বাভাবিক জীবনে, আমি বলবো অর্থনীতি সচল শুধু নয়, স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রথম ধাপ শুরু করলো। এবং আজকে সকালেই আমি বেরিয়েছিলাম দেখার জন্য, এবং আমি যা লক্ষ্য করেছি, প্রত্যক্ষ করেছি, তাতে নিউ ইয়র্কের বিপুল সংখ্যক মানুষকে অনেক উদ্দীপ্ত, অনেক উজ্জীবিত, অনেক আশাবাদী মনে হয়েছে। এবং অনেকের সাথে আমি লক্ষ্য করেছি তাদের ভিতরে নতুন একটি আনন্দ। অনেকেই আনন্দটা ছিল কিছুটা বিষাদে মাখা। এই জন্য আমি এটা বলার চেষ্টা করছি যে এই নিউ ইয়র্ক শহরে যে সময় প্রতি
ঘন্টায় একজন মানুষ মারা যেত। এরপরে এটা চলে এসেছিল প্রতি ঘন্টায় 3 থেকে 4 জন করে মারা যেত। তারপরে দেখা গেল প্রতি ঘন্টায় কখনো 12-15 জনও মারা যাচ্ছে। এবং আপনারা জানেন যে আমাদের অনেক নিকটজন, অনেক পরিচিত জন যাদের সাথে এত বছর উঠা বসা ছিল কমিউনিটিতে, তাদের অনেকেই আজ আমাদের মাঝে নেই। যেদিন আমরা নিউ ইয়র্কে পুনরায় সচল করার প্রথম দিন আমরা প্রত্যক্ষ করতে পারলাম। যাই হোক, আমাদের কিছু সুখবরও আছে, কিছু হতাশার খবরও আছে, কিছু আশঙ্কার খবরও আছে। আমি প্রথমে আশাবাদী খবর দিয়ে শুরু করতে চাই। আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটি আজকে ওপেন হয়েছে, অনেকেই কাজে ফিরে গেছেন। বিশেষ করে যারা এতদিন যাননি, অফিসে যাননি, তারা প্রথমবারের মতো অফিসে গেছেন এবং কিছু ব্যবসা প্রতিষ্ঠানও করেছে, যার ভিতরে অনেক বাংলাদেশি আমেরিকানের ব্যবসা প্রতিষ্ঠানও আছে। আজকে মেয়র এই প্রথমবারের মতো অনেকদিন পর, প্রথমবার ঠিক বলবো না, অনেকদিন পর প্রথমবার তার অফিসের বাইরে এসে সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিনি নিউ ইয়র্ক বাসীকে অভিনন্দন জানিয়েছেন এবং কিছু নতুন পদক্ষেপের কথা আজকে ঘোষণা করেছেন, যেটি আমরা আগেও অনুমান করেছিলাম এবং বলেও ছিলাম। সেটি হচ্ছে যে এই নিউ ইয়র্ক শহরের এই মাস ট্রানজিট অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে যাকে আমরা বলি, সেই সাবওয়ে এবং বাস সার্ভিস যতটা নির্বিঘ্ন করা যায়, যতটা বেশি সংখ্যক মানুষের সেবা দিতে পারে, সেই লক্ষ্যে আজকে নিউ ইয়র্ক শহরে এতদিন আমরা জানতাম শুধু 14 স্ট্রিট ম্যানহাটনের সাবওয়ে লেন, বাস লেন চালু করা হয়েছিল 14 স্ট্রিট, প্রথম এভিনিউ থেকে একেবারে 11th এভিনিউ পর্যন্ত একটি বাস লেন আছে, যে লেনে বাসের লেনটা নির্দিষ্ট করা আছে, সেখানে অন্য গাড়ি ঢুকতে পারে না, বাস যাতে নির্বিঘ্নে দ্রুত চলাচল করতে পারে। মেয়র আজকে সেই বাস লেন সম্প্রসারণ করেছেন ফ্লাশিং এর মেইন স্ট্রিটে এবং ব্রঙ্কস এর 149 স্ট্রিটে। এবং মেয়র যেটি বলেছেন যে তিনি আগামী দিনগুলোতে এই বাস লেনের সংখ্যা আরো বাড়িয়ে দেবেন। ব্রুকলিনও হয়তো বাস লাইন বাড়ানো হবে, কুইন্সও বাড়ানো হবে। তবে এমটিএ, মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি, যারা সাবওয়ে পরিচালনা করে, তারা 60 মাইল পর্যন্ত বাড়ানোর কথা বলেছিলেন। মেয়র আজকে যে ঘোষণা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে 20 মাইল পর্যন্ত বাড়ানো হয়েছে, আরো 40 মাইল বাকি আছে। মেয়র বলেছেন সেটা পর্যায়ক্রমে বাড়ানোর চেষ্টা। সাবওয়ের কথা গভর্নর আজকে বলেছেন সাংবাদিক সম্মেলনে। তিনি নিজে আজকে 7 ট্রেনের সাংবাদিক সম্মেলনে চড়েছেন এবং তিনি বলেছেন যে তার এই দীর্ঘ নিউ ইয়র্ক জীবনের এই প্রথম তিনি লক্ষ্য করলেন যে সাবওয়ে কতখানি পরিষ্কার, এবং তিনি সকলকে সাবওয়ে ব্যবহারের অনুরোধ করেছেন এবং সকলকে নিশ্চয়তা দিয়েছেন যে এই বলে আমি যদি সাবওয়েকে নিরাপদ মনে না করতাম তাহলে আমি নিজেই সাবওয়েতে চড়তাম না। সেইভাবেই তিনি বলেছেন নিউ ইয়র্কবাসীকে সাবওয়ে ব্যবহার করার জন্য সাবওয়ে যথেষ্ট পরিষ্কার এবং স্যানিটাইজড, যেটা কথা তিনি বলেছেন, এবং বিভিন্ন প্রক্রিয়ায় স্যানিটাইজেশন সম্পন্ন করছে এমটিএ কর্তৃপক্ষ। এবং আরেকটি জিনিস আমি নিজে আজকে লক্ষ্য করেছি, দেখেছি যে একটা সাবওয়ে স্টেশন থেকে নামার পর সাথে সাথেই আমাকে মাস্ক দেওয়ার বলা হলো, মাস্ক নিতে, আমাকে মাস্ক দেওয়া হলো, আমাকে একটা ছোট্ট হ্যান্ড স্যানিটাইজারের বোতলও দেওয়া হলো। এবং নিউ ইয়র্ক সিটির প্রত্যেকটা সাবওয়ে স্টেশনে এই ব্যবস্থা রাখা হচ্ছে বলে মেয়র জানিয়েছেন যে সবাইকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে, 2 আউন্সের একটি বোতল, এবং আপনারা সবাই সেটি সাথে রাখবেন। মাস্কটি খুবই দরকার। এবং আরেকটি জিনিস যেটা আমি বলতে চাচ্ছি, গত কয়েকদিন ধরে আমি বলেছি যে সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং অর্থাৎ 6 ফুটের দূরত্ব মেনটেন করা সম্ভব হচ্ছে না, সেখানে অপরিহার্য মাস্ক ব্যবহার করা। মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। এটি শুধু নিজেকে রক্ষা করার জন্য নয়, আপনার আশেপাশে যারা আছে তারাও এতে রক্ষা পাবে এবং আপনি নিজে নির্বিঘ্ন থাকতে পারবেন। আরেকটি জিনিস যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সবসময় হাত পরিষ্কার রাখার চেষ্টা করবেন, এবং 3টি জিনিস, যে মুখে, নাকে এবং চোখে এই কখনো হাত দিয়ে স্পর্শ করবেন না, এর ফলে সংক্রমণ অনেক বাধাগ্রস্ত হবে, সংক্রমণ কমে আসবে। এবং আজকে আরো বেশ কিছু খবর এসেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে মাস্কের ব্যাপারে, সেটি আমি পরে আসছি। গভর্নর আজকে সাংবাদিক সম্মেলনে এই প্রথম নিউ ইয়র্কে কোনো মৃতের হিসাব দেননি, যেটি তিনি বলার চেষ্টা করেছেন যে এটা এত কমে এসেছে যে এটি আর এখন দেওয়ার প্রয়োজন তিনি মনে করছেন না, সেটা গতকালই তিনি বলেছেন। এবং আজ থেকে এখন থেকে তিনি যে স্ট্যাটিস্টিক্স এর উপর গুরুত্ব দিচ্ছেন সেটি হচ্ছে টেস্টিং। এবং এই টেস্টিং এর ব্যাপারে আমি একটা কথা বলতে চাই যে মেয়র এবং গভর্নর দুজনেই সকল নিউ ইয়র্কবাসীকে অনুরোধ করেছেন
যত দ্রুত সম্ভব টেস্ট করিয়ে নেওয়ার জন্য, এবং টেস্ট সেন্টারের কোনো অভাব নেই এবং টেস্টটি খুবই বিনামূল্যে দেওয়া হচ্ছে। 311-এ কল করে সবাই জানতে পারবেন তিনি যেখানটায় দাঁড়িয়ে আছেন তার কত কাছে একটি টেস্ট সেন্টার আছে। এবং আমি আগেও বলেছি, গতকালও বলেছি, আর আগের দিনও বলেছি যে নিউ ইয়র্ক সিটিতে জামাইকাতে এবং ব্রঙ্কসে দুটি মোবাইল সেন্টার এসেছে। আগামী কিছুদিনের ভিতরে, কয়েকদিনের ভিতরে আরো 8টি মোবাইল সেন্টার যুক্ত হবে। এবং আপনারা জানেন যে বাংলাদেশি কমিউনিটি ভিত্তিক এই টেস্টিং সেন্টার চালু হয়েছে, যেটা গত শুক্রবার ব্রুকলিনে হয়েছে। আগামী শুক্রবার সেটি জ্যাকসনাইটে যাবে। এবং এই ব্যাপারে আপনারা, আমার মনে হয় বাংলাদেশের জন্য একটি খুব সহজ টেস্টিংটা করিয়ে নেবার জন্য। আরেকটি বিষয় হচ্ছে যে টেস্টিং এ কেউ পজিটিভ পেলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। পজিটিভ পাওয়ার অর্থ এই নয় যে সবাই করোনায় আক্রান্ত হয়েছেন, তা নয়। কিন্তু পজিটিভ পাওয়া গেলে একটি বিষয় সিটি গুরুত্ব আরোপ করেছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন, সেটি হচ্ছে যে যাকে পজিটিভ পাওয়া যাবে তার সাথে গত 10 দিনে কার কার সংস্পর্শ ঘটেছে সেটি খুঁজে বের করা হবে। সেটার জন্য ট্রেসার নিয়োগ করা হয়েছে। তার কারণটা হচ্ছে এতে সংক্রমণ রোধ করতে, সংক্রমণ ঠেকাতে সহায়ক হবে। সেই জন্যই তারা চেষ্টা করবেন। এবং তারা এটাও বলেছেন যদি কারো আইসোলেশনের প্রয়োজন হয় তাতে নির্বিঘ্নে তিনি আইসোলেশনে যেতে পারেন, সেই ব্যবস্থা করা হবে। বাসায় কিংবা হোটেলে তাদের সব রকমের দৈনন্দিন সুযোগ সুবিধা যেটি প্রয়োজন সেটিও প্রোভাইড করা হবে। তবে এটা গভর্নর এবং মেয়র বলেছেন যে সবাই যেন টেস্ট করিয়ে নেয়, বিশেষ করে যে জর্জ ফ্লয়েডকে নির্মম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন, তারা যত দ্রুত সম্ভব টেস্টটা করিয়ে নিলে আর সবাই উপকৃত হবে। এবং আমাদের বাংলাদেশি কমিউনিটি অনেকেই এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, এই মার্চে অংশ নিয়েছেন, বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন, তারা যেন দ্রুত টেস্ট করিয়ে নেন। এবং আমি বেশ কিছু কয়েকজনের সাথে আলাপ হয়েছে, তারা বলেছেন তারা টেস্ট করে নিয়েছেন এবং এখনো পর্যন্ত একজনেরও পজিটিভ হওয়ার খবর আমি পাইনি। সবাই নেগেটিভ এসেছেন, এটি আসার কথা। বাকি যারা আছেন তারাও টেস্ট করিয়ে নেবেন। আরেকটি ব্যাপার, মাস্কের নিউ ইয়র্ক সিটি মেয়র আজকে হিসাব, গভর্নর যদি দিয়ে নাও থাকেন তবে গভর্নর যে হিসাবটা দিয়েছেন সেটিও গুরুত্বপূর্ণ। গত 2 দিন ধরে নিউ ইয়র্ক শহরে যেভাবে টেস্টিং করা হচ্ছে, এর আগের দিন আমি বলেছিলাম প্রায় 60,435 জন টেস্ট করা হয়েছে, সেখানে 781 জনকে পজিটিভ পাওয়া গেছিল, অর্থাৎ 1.3%। আর গতকাল যে টেস্ট করা হয়েছে সেটি হচ্ছে 58,054 জন টেস্ট করা হয়েছে এবং তাতে মাত্র 1.2%, অর্থাৎ শতকরা 1.2% পজিটিভ এসেছে, যেটি লোয়েস্ট গত মার্চের 16 তারিখ থেকে। এবং পৃথিবীর আর কোন দেশে পার ক্যাপিটা ইনকাম হিসাবে এবং আমেরিকার কোন স্টেটে এত বেশি টেস্ট করা হয়নি যেটি নিউ ইয়র্কে করা হয়েছে। এবং নিউ ইয়র্কের প্রশাসন, বিশেষ করে স্টেট এবং সিটি প্রশাসন, এই করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছে সংক্রমণ রোধের ক্ষেত্রে, সেটি এখন অনেকে স্টেটে ফলো করার চেষ্টা করছে। এবং বিশেষ করে যে স্টেটগুলিতে ইকোনমি সচল করা, দৈনন্দিন জীবন সচল করার প্রথম ধাপ শুরু করার পরে একটি স্পাইক হয়েছিল, সংক্রমণের সংখ্যা বেড়ে গিয়েছিল, তারা এখন নিউ ইয়র্কের উদাহরণটি অনুসরণ করার চেষ্টা করছে। এবং এই উদাহরণের একটি বিশেষ দিক হলো সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক পরা। এটা কোনো ওষুধ নয়। এবং আরেকটি তৃতীয় জিনিস যেটি যুক্ত হয়েছে এখন, সেটি হচ্ছে সকলের উচিত যতখানি সম্ভব ইমিউনিটি বাড়ানো শরীরের। এটি শুধু করোনা ভাইরাসের ক্ষেত্রে নয়, অন্য যে কোনো অসুখের ক্ষেত্রে এটি একটি শক্তিশালী প্রতিবন্ধক হিসেবে কাজ করছে। এবং আমি আজকে কয়েকটি সংগঠনের সাথে কথা বলেছি, তাদের সকলকে রিকোয়েস্ট করেছি আপনারা এখন আর সাহায্য হিসাবে চাল ডাল তেল দেওয়া বন্ধ করে যদি আপনারা ইমিউনিটি বাড়ানোর জন্য যে সাপ্লিমেন্ট গুলি আমরা ডাক্তাররা চিহ্নিত করেছেন, ভিটামিন ডি, ভিটামিন সি, জিঙ্ক, ভিটামিন ই, এগুলির সমন্বয়ে যদি একটি প্যাকেট আমাদের সকল প্রবাসী বাংলাদেশিদের এবং মেডিকেল সংগঠনগুলি যৌথভাবে, এটি অনেক উপকারে আসবে। আমি আজকে 2-1টি সংগঠনকে রিকোয়েস্ট করেছি যে আমরা চাল ডাল এবং আর্থিক সাহায্যের পরিবর্তে যদি এটা দিতে পারেন, যেটাতে আমাদের ইমিউনিটিটা বাড়বে, প্রতিবন্ধকতা বাড়বে। এবং এই রোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা একটি বড় প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সেই প্রিভেনশনে এই সাপ্লিমেন্ট গুলো হেল্প করছে বলে আমাদের এই প্যানেলে যত ডাক্তার এই পর্যন্ত এসেছেন তারা সবাই স্পষ্ট করে বলেছেন। কয়েকজন ডাক্তারের কথা আমি বলতে পারি, আর ডাক্তার আতিকুজ্জামান বলেছেন, ডাক্তার মাসুদুর রহমান বলেছেন, ডাক্তার মুজিবুর রহমান মজুমদার অনেক আগেই বলেছেন। আমি মনে করি এগুলি আমরা অনুসরণ করলে অনেক উপকার হবে। এবং মাস্কের ব্যাপারে আজকে আমরা বেশ কিছু খবর পেয়েছি, সেটা হচ্ছে যে এই মাস্ক ব্যবহার যদি আমরা না করতাম এবং সোশ্যাল ডিস্টেন্সিং এবং লকডাউন না করতাম, তাহলে সারা পৃথিবীতে
হাফ এ বিলিয়ন লোক, আরো বেশি, হাফ এ বিলিয়ন, অর্থাৎ 500 মিলিয়ন মানুষ আরো বেশি কোভিড-19 আক্রান্ত হতে পারত। এবং তার ফলে আমরা এই 6টি দেশের কথা বলা হয়েছে হিসাবে, তা হচ্ছে চায়না, সাউথ কোরিয়া, ইটালি, ইরান এবং ফ্রান্স। যদি এই ব্যবস্থা না নিত তাহলে আরো হাফ এ বিলিয়ন, 500 মিলিয়নের বেশি মানুষ এটাতে আক্রান্ত হতে পারত। এবং তার ফলে আরো এর ফলে 11টি ইউরোপিয়ান কান্ট্রি এবং যুক্তরাষ্ট্র সহ 3.1 মিলিয়ন মানুষকে বাঁচানো সম্ভব হয়েছে, না তো এরা মারা যেতে পারতো, মৃত্যুবরণ করতে পারতো। এটি একটি, বিশেষ করে আমরা যারা ফেস মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপারে এখনো অনীহা প্রকাশ করছি, এখনো সেটাকে গুরুত্ব দিচ্ছি না, তাদের জন্য আমি বলতে চাই যে এই সময় মাস্ক ব্যবহার করাটা এবং সোশ্যাল ডিস্টেন্সিংটা করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে ভ্যাকসিন বলেন, চিকিৎসা বলেন, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা সকলেই অনুসরণ করার চেষ্টা করবে। আর গত রোববার সারা পৃথিবী সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন বলে হাইয়েস্ট রেকর্ড, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে। এবং যুক্তরাষ্ট্রে এখনো পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে মূল যে যাদের কাছ থেকে এই ভাইরাসটি বেশি সংক্রমিত হচ্ছে তার হচ্ছে মিট প্যাকিং প্ল্যান্ট, যেখানে মাংস প্রক্রিয়াজাত করা হয়, এবং প্রিজন অর্থাৎ জেলখানা থেকে এটি বেশি আক্রান্ত হচ্ছে বলে এখন পর্যন্ত তথ্য পাওয়া যাচ্ছে। আরেকটি কথা হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের এই প্যান্ডেমিক বিস্তার ক্ষেত্রে যে কথাটি বলেছে সেটি হচ্ছে যে কিছু সতর্কবাণী করছে, সেটা হচ্ছে যে শুধু মাস্ক ব্যবহার করলে হবে না, সাধারণ মাস্ক ব্যবহার করলে হবে না, এটিকে 2 লেয়ারের মাস্ক করতে হবে কমপক্ষে। এবং যারা মেডিকেল প্রফেশনে আছেন, যারা হাসপাতালে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে রোগী দেখবেন, তাদেরকে অবশ্যই সার্জিক্যাল মাস্ক ব্যবহার করাটা জরুরি, গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে 60-এর বেশি বয়স্ক এবং যারা আন্ডারলাইং কন্ডিশন, ডায়াবেটিস, হেলথ, হাইপারটেনশন, হার্ট ডিজিজ আছেন, তারাও কিন্তু সার্জিক্যাল মাস্ক ব্যবহার করাটা উত্তম। বর্তমান যে সাধারণ মাস্ক আমরা ব্যবহার করি, কাপড়ের মাস্ক, তার চেয়ে তাদের জন্য সেটি উত্তম। আরেকটি ব্যাপার বলেছেন তারা, যে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে সবসময় যদি মাস্ক ব্যবহার করা যায় সেটি ভালো, বাসায় থাকলেও সেটি ভালো। আর আজকে আরেকটি গুরুত্বপূর্ণ রিসার্চের তথ্য বেরিয়েছে, সেটা ল্যান্সেট ম্যাগাজিন, আপনারা জানেন পৃথিবীর অন্যতম বিখ্যাত মেডিকেল ম্যাগাজিন হচ্ছে ল্যান্সেট। সেটা হচ্ছে যে আমরা চোখের প্রোটেকশনটাও এই করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সংক্রামিত হতে পারে। এবং আমরা যারা গ্লাস পরি না তাদের উচিত এখন থেকে এই ভাইরাসকে ঠেকাতে অন্তত গগলস পরা উচিত, যাতে কোনো দিক থেকেই এই ভাইরাসটা তাদের চোখে প্রবেশ না করতে পারে, কারণ এর মাধ্যমে দ্রুত সংক্রামিত হয় চোখে এই ভাইরাসটি। আরেকটা হচ্ছে যত বেশি আপনারা চোখের প্রোটেকশন করবো, কোভিড ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যাটাও হ্রাস পাবে। সংক্রমণ আমাদের শরীরে প্রবেশ করার যে একটা উৎস সেটি হ্রাস পাবে চোখের ভাইরাস। আর হচ্ছে যে আজকে তারা রিসার্চ করে দেখেছেন, যে রিসার্চের ফলাফলটি আজকে পাওয়া গেছে, সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার যাদের আছে তাদেরকে খুবই সতর্ক অবস্থানে থাকতে হবে এই কোভিড সংক্রমণের ক্ষেত্রে, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ উপসর্গ হয়ে দাঁড়িয়েছে হাই ব্লাড প্রেশার। অতএব আমাদের ভিতরে যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা ইতিমধ্যেই এই ব্যবস্থা নেওয়া উচিত। এবং আরেকটি সুখবর, আজকে গভর্নর যেটি ঘোষণা করেছেন, নিউ ইয়র্কের গভর্নর, সেটি হচ্ছে যে এখন থেকে হসপিটালগুলো অন্য সব ধরনের রোগী দেখার মুক্ত করা হচ্ছে এবং অন্য সব ধরনের সার্জারির জন্য মুক্ত করা হচ্ছে। অতএব এখন আর কোনো কোভিড অনলি হসপিটাল বলে কিছু নেই। আমি একটি কানের জন্য একটি হাসপাতাল, সেখানে যথেষ্ট প্রোটেকশনের মাধ্যমে ডাক্তার আমাকে দেখেছেন এবং আমার কাছে সবকিছু স্বাভাবিকই মনে হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে হাই ব্লাড প্রেশারের যে কথাটি বললাম, যেটি সবথেকে এখন উপসর্গ হিসেবে দেখা দিচ্ছে বিপজ্জনক, সেটি চীনের একটি গবেষণা থেকে একটি পাওয়া গেছে এবং প্রায় 3000 করোনা ভাইরাস রোগীর উপর গবেষণা চালিয়ে এটা পাওয়া গেছে এবং তারা বলেছেন যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা যেন সতর্ক থাকেন। আর আরেকটি জিনিস হচ্ছে যে গভর্নর আজকে যে কথাটি বলেছেন, অনেকে তাকে প্রশ্নটি করেছেন, আমিও এটি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে গত 11 দিন নিউ ইয়র্কে যে ধরনের সমাবেশ চলেছে,
এবং যেই প্রক্রিয়া সমাবেশগুলি অনুষ্ঠিত হয়েছে, বিক্ষোভ সমাবেশ, যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং এর তেমন বালাই ছিল না, অনেকে ফেস মাস্কও পরেননি, তার প্রতিক্রিয়া কখন জানা যাবে এই করোনা ভাইরাসের ক্ষেত্রে? গভর্নর বলেছেন আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। যতটুকু বোঝা যায়, বলা যায়, সেটি হচ্ছে যে আমাদেরকে আরো অন্তত 10 দিন অপেক্ষা করলে এটি 21 দিনে দাঁড়াবে, এবং 21 দিনের মাধ্যমে আমরা বলতে পারবো যে সংক্রমণের হারটা কিভাবে বাড়লো কি কমলো। আমার মনে হয় আগামী 10 দিন অপেক্ষা করলেই আমরা জানতে পারবো সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্কের ব্যবহার না করার প্রতিক্রিয়াটা নিউ ইয়র্কের সংক্রমণের ক্ষেত্রে কতটা এফেক্ট করেছে, কতটা ভূমিকা রেখেছে, সেটি আমরা জানতে পারবো। আজকে আরেকটি খবর আমাদের কমিটির জন্য আমাকে কয়েকজন জানিয়েছেন যারা লাশ সৎকারের কাজে, খবর দেওয়ার কাজে জড়িত ছিলেন, তাদের একাধিক লোক আমাকে জানিয়েছেন, আমিও জানার চেষ্টা করেছি যে নিউ ইয়র্ক সিটিতে যে ডেথ সার্টিফিকেট গুলো ইস্যু করা হয়েছে তার ক্ষেত্রে অনেকে কোভিড-19 মারা যাওয়ার পরও তাদেরকে কোভিড-19 হিসেবে চিহ্নিত করা হয়নি। এটি পরবর্তীতে যদি, বিশেষ করে কংগ্রেসে এখন আলোচনা হচ্ছে যারা কোভিড-19 প্রাণ হারিয়েছে তাদেরকে কোনো অর্থনৈতিক, তাদের পরিবারকে কোনো অর্থনৈতিক সুবিধা দেওয়া যায় কিনা। যেহেতু ডেথ সার্টিফিকেটে কোভিড-19 উল্লেখ না থাকলে তারা সেই সুবিধাটি পাবেন না। আমি মনে করি এই বিষয়ে কমিটির যারা নেতৃস্থানীয় সংগঠন আছে, যারা এই বিভিন্ন সময়, বিশেষ করে বাংলাদেশ সোসাইটি, যারা কবর দেওয়ার ব্যাপারে, গ্রেটার নোয়াখালী সোসাইটি, জালালাবাদ সোসাইটি, আরো ব্যক্তিগতভাবে অনেকে কবর দিয়েছে। আমি যতটুকু জানি জালালাবাদের শিশুদের সাবেক সেক্রেটারি জুয়েল, তিনি প্রায় 23 জনকে কবর দেওয়ার ব্যাপারে সহযোগিতা করেছেন। তারা যদি এই বিষয়টা নিয়ে সামনে আসেন যে এটি একটি সুরাহা হওয়া উচিত, কারণ যদি এটি সুরাহা না হয় অনেকে সত্যিকার ভাবে কোভিড-19 আক্রান্ত হয়েও সেই বেনিফিটটি পাবেন না। অতএব এই ব্যাপারে আমার মনে হয় যে যদি আইনি ব্যবস্থা নেওয়ারও সুযোগ থাকে তাও নেওয়া উচিত। তার কারণ ডেথ সার্টিফিকেট গুলো খুব দ্রুতভাবে দেওয়া হয়েছে, এবং এই সিটির, আপনারা জানেন যে প্যান্ডেমিকের সময় অনেক কিছুতেই আগোছালো ছিল সিটির প্রশাসন। সেগুলো ফিক্স করার ব্যাপারে, সেগুলোকে সঠিকভাবে নিয়ে আসার ব্যাপারে আমার মনে হয় আমাদের কমিটির নেতৃস্থানীয় সংগঠন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সিটি প্রশাসনের সাথে একটি প্রক্রিয়া শুরু করা উচিত, ডায়ালগ প্রক্রিয়া শুরু করা উচিত, না হলে আমাদের অনেকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবে। এবার একটা অর্থনৈতিক খবর দেই, সেটি হচ্ছে যে আপনারা জানেন তাহের একটু আগে বলেছে যে রেন্ট কারা পাবেন এই ব্যাপারে সিপিও রফিক সাহেব এসেছেন, উনি আজকে কথা বলবেন। তবে একটি কথা আমি সকলকে বলতে চাই যে এই রেন্ট ভাড়া মওকুফের ব্যাপারে আমাদের কমিউনিটিতে যথেষ্ট ভুল বোঝাবুঝি আছে, এবং এর কারণ হচ্ছে কিছু কিছু বিভিন্ন মিডিয়ায় খুব নেতিবাচক খবর এসেছে। সম্পূর্ণ খবর না পেয়ে অনেকে খবর দেওয়ার চেষ্টা করেছেন। এর ফলে মানুষের ভিতরে একটা ভাড়া না দেওয়ার ব্যাপারে একটা উৎসাহের সৃষ্টি হয়েছে। এটি কখনোই ছিল না এবং কখনো নাই। এই রেন্ট মওকুফের ব্যাপারে যে কথাটি বলা হচ্ছে, যাদের ইনকাম লস হয়েছে, যারা ইনকাম লস প্রমাণ করতে পারবেন, ল্যান্ডলর্ড যাদের সেই ইনকাম লসটাকে সার্টিফাই করবেন, তারাই সেটি পাবেন। এ ব্যাপারে সিপিও রফিক সাহেব আরো বিস্তারিত বলবেন বলে আমি আশা করছি। আরেকটি জিনিস হচ্ছে যে আজকে অর্থনৈতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেছে, আর দুটি গুরুত্বপূর্ণ খবর। একটি হচ্ছে যে আমরা অনেকে হয়তো খেয়াল করিনি, আজকে একটি ইকোনমিক স্টাডি থেকে এসেছে যে ফেব্রুয়ারি মাস থেকেই যুক্তরাষ্ট্র কিন্তু অর্থনৈতিক রেসিশনে আছে, অর্থাৎ মন্দার কবলে পড়েছে। কতদিন এটি স্থায়ী হবে বলা মুশকিল, তবে আমরা আনুষ্ঠানিকভাবে অর্থনৈতিক মন্দায় আছি। অতএব অর্থনৈতিক মন্দায় থাকলে আমাদের কি করা উচিত সে ব্যাপারেও সিপিও রফিক সাহেব হয়তো কথা বলবেন, আমি আশা করছি। তবে আমাদেরকে যেটি আমি সাধারণ সাংবাদিক হিসেবে যে তথ্যগুলো পেয়েছি তাতে যেটুকু বলতে পারি যে আমাদের খরচপাতির ব্যাপারে আমাদেরকে একটু সতর্ক হওয়া উচিত, আর সেটি খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটি জিনিস যেটি কথা বলতে চাচ্ছিলাম শেষ করার আগে, দুটি সংবাদ, সেটি হচ্ছে যে আজকে অনেক কিছুতেই আমরা জানি যে করোনা ভাইরাস নিয়ে রাজনীতি শুরু হয়েছে। বিশেষ করে হোয়াইট হাউসের টাস্ক ফোর্সকে এখন আর কথা বলে না, তাদের সাংবাদিক সম্মেলন হয় না, প্রেসিডেন্ট একাই টুইট করছেন, প্রেসিডেন্ট একাই এই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন সবকিছুতে। কারণ সামনে ইলেকশনের ব্যাপারে প্রেসিডেন্ট মোটামুটি ক্যাম্পেইন চালু করে দিয়েছেন বলা যায়, এবং তিনি আজকে বলেছেন যে তিনি খুব সহসাই র্যালি চালু করবেন যেখানে হাজার হাজার মানুষ অংশ নিতে পারবে। সেটা কিভাবে সম্ভব হবে জানি না, তবে তিনি আজকে আগাম ইঙ্গিত দিয়েছেন। আরেকটি ব্যাপার আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ডেমোক্রেট দলের মনোনীত প্রার্থী, যিনি এখন অফিসিয়ালি মনোনীত প্রার্থী জো বাইডেন, কোনো কিছুতেই তাদের মিল নেই কোনো বক্তব্য, কিন্তু একটি ব্যাপারে মিল খুঁজে পাওয়া গেছে আজকে, সেটি হচ্ছে যে এই পুলিশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে এবং বিভিন্ন ছোট ছোট কাউন্টিগুলিতে পুলিশকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, পুলিশকে কিভাবে আরো গণমানুষের সেবায়
নিয়োজিত করা যায়। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে মিনিয়াপলিস শহরে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ বিলুপ্ত করারও বিল পাস হয়েছে ভ্যাটো প্রুফ, অর্থাৎ মেয়রকে সেটার ভ্যাটো দেওয়ারও ক্ষমতা নাই। অর্থাৎ সেই বিষয়ে এবং অনেকে পুলিশের ফান্ড কমিয়ে দেওয়ার কথা বলছেন, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এবং ডেমোক্রেটিক নমিনি সাবেক ভাইস প্রেসিডেন্ট একমত যে এইটি ঠিক পদক্ষেপ নয়। পুলিশের ফান্ড কমিয়ে দেওয়াটা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সহায়ক ভূমিকা পালন করবে না, বরং এটি একটি নেতিবাচক প্রভাব ফেলবে। দেশকে যদি দুর্বল করা হয়, আমাদের সমাজে অপরাধ যারা করে, যারা প্রফেশনাল অপরাধী, তাদের সাহসটি বেড়ে যাবে। এবং অনেকেই গতকাল মেয়র যে কথাটি বলেছেন যে নিউ ইয়র্ক সিটি পুলিশ এনওয়াইপিডি অনেক কিছুর এনফোর্সমেন্ট থেকে এখন আর থাকছে না, বিশেষ করে স্ট্রিট ভেন্ডরদের ব্যাপারে সেখানে একটি নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমাকে আজকে কমিউনিটির কয়েকজন ব্যবসায়ীও বলেছেন যে এর ফলে রাস্তাগুলোতে হাঁটা চলার ব্যাপারটি নির্বিঘ্নে আর থাকছে না, কারণ ভেন্ডরদের সীমাহীন অবস্থান রাস্তাঘাটে চলাচলের স্থানটুকুকে সীমিত করে দেবে। এর ফলে জনগণের একটি সমস্যা হবে। সেই বিষয়টি কিভাবে মোকাবেলা করা হবে সময় আমাদেরকে বলে দেবে। তবে অনেক ব্যবসায়ী, যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যারা দোকানের ভাড়া দেন, যারা দোকান স্টাফ মেনটেন করেন, তারা সমস্যায় পড়তে যাচ্ছেন ব্যবসায়িক ক্ষেত্রে, সেই আশঙ্কার কথাটি আজকে করেছেন। শেষ করার আগে একটা কথা বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে নিউ ইয়র্কে আমরা 100 দিন অতিক্রম করলাম। বাংলাদেশেও কাকতালীয় ভাবে হলো আজকে করোনা সংক্রমণের প্রথম দিন থেকে আজকে 8ই জুন 100 দিন অতিক্রম করেছে। এবং আজকে নিউ ইয়র্ক স্টেট আমরা করোনা সংক্রমণের ক্ষেত্রে নিচের দিকে ধাবিত হচ্ছে কার্ভের, আর বাংলাদেশ কার্ভের উপরের দিকে উঠছে। এটি আমাদের জন্য একটি বেদনার সংবাদ, আশঙ্কার সংবাদ। এবং বাংলাদেশে এই এখন যে ঊর্ধ্বগতি, এর ফলে বাংলাদেশে বিমান চলাচল, বাংলাদেশের মানুষের চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসার ব্যাপারে আশঙ্কা সৃষ্টি হয়েছে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বিভিন্ন স্থানে সিস্টেমেটিক লকডাউনের অনুমতি দিয়েছেন এলাকা ভিত্তিক, এবং এটিও আমাদেরকে এখন অবজার্ভ করতে হবে বাংলাদেশের। তবে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমছে না, বাড়ছে দ্রুতভাবে। যেটি আমরা গত 3 মাসে তা কমেনি, আমরা নিউ ইয়র্কে 3 মাসে কমলো, বাংলাদেশ তা কমেনি, বাংলাদেশ তা বাড়ছে। আগামী দিন আমাদের বলে দিবে কি অবস্থায় যাবে। আপনাদের পরবর্তীতে যদি আরো কোনো তথ্য থাকে আমি আসবো। আপনাদের সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান আপনাকে। আমরা যাচ্ছি, দর্শকদের বলবো আপনারা অনুষ্ঠানটি শেয়ার করবেন। এবং আমরা যাচ্ছি এখন বাড়ি ভাড়া বিষয়ে আলোচনা করার জন্য জনাব রফিকুল ইসলাম আপনার কাছে। আমি প্রথমে ব্রিফটা শুনবো, তারপরে আমাদের একটা বর্ণালী হাসানের কাছে যাব। ব্রিফটা শোনার পরেই আমরা আপনার অনেকগুলো, আমাদের দর্শকদের অনেক প্রশ্ন আছে বাড়ি ভাড়া বিষয় নিয়ে, আপনার কাছ থেকে প্রশ্ন করবো। প্রথমে জাস্ট ব্রিফটা, আপনি যদি জাস্ট ব্রিফটা শুনতে চাই বাড়ি ভাড়া বিষয়ে। যে কনফিউশন, যে একটা বিল পাস হয়েছে, অনেকে মনে করছেন যে বাড়ি ভাড়া ফ্রি হয়ে গিয়েছে, বাড়ি ভাড়া দিতে হবে না। আবার সিটির কিছু বিধান আছে যে তারা যারা সিটি হাউজিং এ আছেন তাদের বাড়ি ভাড়া আসলেই সুবিধা আছে তাদের। এই বিষয়গুলো জাস্ট আপনি একটা ব্রিফ দিলে এরপরে আমরা বিস্তারিত আলোচনা করবো। এরপরে একটা বর্ণালী হাসানের কাছে যাবো। ধন্যবাদ তাহের ভাই। নাজমুল ভাই খুব বিস্তারিত বলেছেন, অনেক কিছু কভার করেছেন একজন কমিউনিটির প্রথিতযশা সাংবাদিক হিসাবে, এক্সপেরিয়েন্সড মানুষ হিসাবে উনি বিভিন্ন বিষয়ে কভার করে গেছেন। এরপরে তো আমাদের আর এক ডক্টর আছেন, উনিও বিস্তারিত বলবেন সেসব বিষয়ে। তাহের ভাই প্রথমে গিয়েছেন বাড়ি ভাড়াতে। একটা সেকেন্ড, আমার একটু ভাই আমাকে কি শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি, জি। আচ্ছা, ওকে, গুড। নাও বাড়ি ভাড়ার পাশাপাশি আমি তো আজকে এখানে প্রথম আসলাম। জি, নাজমুল ভাই অলরেডি বলেছেন বাড়ি ভাড়ার একটা বিষয় এখানে উল্লেখ করেছেন। ভুল বোঝাবুঝির যে বিষয়টা, সেটা হলো যে বাংলা ভাষায় প্রকাশিত কিছু পত্রপত্রিকায় কিছু খবর আসছে, কেউ কেউ বলার চেষ্টা করেছেন, বা আমি অন্যভাবে যদি বলি যে কমিউনিটিতে একটা নিউজ স্প্রেড করেছে যে ভাড়া দিতে হবে না। তো যারা ভাড়া থাকেন তাদের অনেকেই এই ক্রান্তিকালে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছেন, সেটা অস্বাভাবিক কোনো কিছুই নয়। তো যদি ভাড়াটা মওকুফ হয় সেটা অবশ্যই সুখবর। কিন্তু আসলে আমার জানা মতে এখনো পর্যন্ত নিউ ইয়র্ক সিটিতে বা নিউ ইয়র্কে যে বাড়ি ভাড়া দেওয়া লাগবে না বা 3 মাসের জন্য বাড়ি ভাড়া মাফ হয়ে গিয়েছে, এরকম কোনো আইন কোথাও পাস হয় নাই, বা কোনো প্রস্তাব যদি সিনেটে, নিউ ইয়র্ক সিনেটে একটা বিল পেন্ডিং আছে, সিনেট বিল 8125A, যেটা নিয়ে হয়তো কিছু খবর আরো কনফিউশনকে বাড়িয়ে দিয়েছে। সেই বিলটা কিন্তু এখনো আইনে পরিণত হয় নাই।
সেখানে বলা হয়েছিল, কারণ একটা জিনিস মনে রাখতে হবে, যেটা তাহির ভাইয়ের সঙ্গে আলোচনায় আমি একটু উল্লেখ করেছিলাম এর আগে ব্যক্তিগতভাবে, যে যখন একটা একটা আইন প্রণেতা আইন করেন তখন ইট হ্যাজ টু বি ব্যালেন্সড। ব্যালেন্সড হলো এই অর্থে যে এখানে বাড়ির ভাড়াটিয়ারা যেমন আছে, ঠিক বাড়ির মালিকেরাও আছেন। এখন বাড়ির মালিকদেরকে তো তাদের মর্গেজ মওকুফ হয়নি, এটাও একটা ভুল কথা বলা হয়েছে যে মর্গেজ দিতে হচ্ছে না। মর্গেজটাকে 3 মাসের জন্য ফ্রিজ করার অপশন দিয়েছে। অর্থাৎ যদি কোনো বাড়ির মালিক মর্গেজ পেমেন্ট করতে না পারেন তাহলে তিনি তার মর্গেজ ব্যাংক বা লেন্ডারকে রিকোয়েস্ট করতে পারেন যে আমি এই 3 মাস দিব না। আপন রিকোয়েস্ট সেটা দিবে না, কিন্তু ইভেন্চুয়ালি 3 মাস পরে সেটা আবার দিতে হবে। ইটস সাসপেন্ডেড, সাসপেনশনের ব্যাপার, মওকুফ হয়নি। তো যারা অনেকে ভাড়াটিয়া হিসেবে আছেন তাদের কাছে এটা ইন্টারপ্রিটেড হয়েছে, ওকে বাড়ির মালিকের তো মর্গেজ দিতে হচ্ছে না আর আমাদেরও ভাড়া দিতে হবে না, মাফ হয়ে গেছে। আমার মনে হয় বিষয়টা সোজা সাপটা ঠিক এইভাবে কোনো কিছু নয়। তবে যে বিষয়গুলো অবশ্যই ভাড়াটিয়াদের জন্য করেছেন গভর্নর কোমো মে 7-এ উনি একটা এক্সিকিউটিভ অর্ডার, যেটা নাম্বার হলো 202.28, সেই অর্ডারে উনি আরো কিছু ক্লিয়ার করেছেন এই বিষয়গুলো, যেটা আগেও ছিল, কিন্তু এই এক্সিকিউটিভ অর্ডারে এটা ক্লিয়ার করেছেন। সেটা হলো যে জুন মাসের 20 তারিখ পর্যন্ত নিউ ইয়র্ক স্টেটে বা নিউ ইয়র্ক সিটিতে অফকোর্স কোন ল্যান্ডলর্ড বাড়ির টেনান্টকে বা ভাড়াটিয়াকে এভিক্ট করতে পারবে না। অর্থাৎ ভাড়া না দেওয়ার কারণে যদি কোর্টে গিয়ে এটাকে বাংলায় বলা হবে হলো যে উচ্ছেদ করা। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ফর ইউর কুইক ওয়ার্ড তাহির ভাই। উচ্ছেদ করার জন্য যদি কোনো মামলা করতে যায় সেই মামলা আদালত গ্রহণ করবে না, বা সেটা এখন নিউ ইয়র্কের লই বলতে পারেন, অ্যাকর্ডিং টু দ্য এক্সিকিউটিভ অর্ডার গিভেন বাই আওয়ার গভর্নর। তো সেইটাকে আবার এই তথ্যটা আমি দিতে চাই সবাইকে, সেটা 60 দিনের জন্য ছিল, অর্থাৎ জুন মাসের 20 তারিখ পর্যন্ত করা হয়েছিল। তো ওই এক্সিকিউটিভ অর্ডারে জুন মাসের 20 তারিখ থেকে 90 ডেজ ছিল, জুন মাসের 20 তারিখ থেকে আরো 60 ডেজ এক্সটেন্ড করে অগস্টের 20 তারিখ পর্যন্ত করা হয়েছে। তো অগস্টের 20 তারিখ পর্যন্ত উচ্ছেদ হবে না, সেক্ষেত্রে কিন্তু আরেকটু একটু জটিল, আগের থেকে অত সোজা না যে সবাই গড় হারে সেটা সুবিধা পাবে। যারা কোভিড দ্বারা ডাইরেক্টলি এফেক্টেড, পরিবারের কেউ বা নিজে অসুস্থ হয়েছেন বা এটসেট্রা, তাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করতে পারবে না। সেই ডেট এখন জুন 20 এর পরিবর্তে অগস্ট 20 পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। আর সেই সাথে ছোটখাটো আরো কিছু সুযোগ সুবিধা যারা টেনান্ট হিসেবে আছেন তাদের জন্য ওই আইনেই, ওই এক্সিকিউটিভ অর্ডারে বলা হয়েছে। সেটা হলো যে যদি কেউ ভাড়া দিতে না পারেন তাহলে যে সিকিউরিটি ডিপোজিট যে মানিটা থাকে ল্যান্ডলর্ডের কাছে, তাহলে পরে উনি ইন রাইটিং ল্যান্ডলর্ডকে রিকোয়েস্ট করতে পারেন ভাড়াটিয়া হিসেবে আপনি, যে সেই সিকিউরিটি মানিটাকে অ্যাপ্লাই করার জন্য। যেমন অনেকের হয়তো 1 মাসের 2 মাসের বা পরিস্থিতি ভেদে কখনো আরো বেশিও থাকতে পারে, তো সেই টাকাটা যদি অ্যাপ্লাই করতে পারে এগেইনস্ট রেন্ট, তাহলে সে তার রেন্ট ফেইলিয়ার হলো না, রেন্ট ভাড়া দিতে ব্যর্থ হলো না, সেক্ষেত্রে সেই অবস্থা থেকে সে মুক্তি পাবে। তবে এটা হতে হবে অবশ্যই ইন রাইটিং, এবং ল্যান্ডলর্ড এবং টেনেন্ট, ভাড়াটে এবং বাড়ির মালিক, সেটা দুইজনেই সম্মতিতে আসতে হবে। সেটা বিষয়টা দুইজনের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে, সেটা একটা অপশন ভাড়াটিয়াদের জন্য আছে। আর যারা সরকারি বাড়িতে থাকেন, অর্থাৎ যে বিল্ডিং গুলোর মালিক কোনো না কোনো ভাবে কোনো গভর্নমেন্ট, সিটি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা ফেডারেল গভর্নমেন্ট, সেখানে তাদের জন্য রেন্টের যে সুযোগ সুবিধাগুলো আগেই ছিল, সেকশন 8 ভাউচার, অথবা এই করোনাকালীন সময়ে রেন্ট না দিলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া, রেন্ট মাফ করে দেওয়া, এই সমস্ত অনেক সুবিধা আছে, যেটা হয়তো এই স্বল্প পরিসরে সবগুলো নিয়ে আসা যাবে না। কিন্তু প্রয়োজনটা বেশি দরকার হলো তাহের ভাই, নাজমুল ভাই, আপনারা বিশেষ করে দীর্ঘদিন কমিউনিটির জন্য যে আপনারা যে কাজটা করছেন, তথ্য সেবা, এই তথ্য সেবা, আমাদের বর্ণালী ম্যাডাম আছেন, ওনারা দিচ্ছেন স্বাস্থ্য সেবা, তার পাশাপাশি এই তথ্য সেবাটাও আমি মনে করি যে কমিউনিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সবাইকে সবসময় আইন এবং আইনে প্রদত্ত সুযোগ সুবিধাগুলো যাতে তারা কাজে লাগাতে পারেন, সেজন্য যাতে সবাই সচেতন থাকেন, এটা খুবই ইম্পর্টেন্ট। নিউ ইয়র্ক সিটিতে কিন্তু অনেক সুবিধা আছে, যারা ভাড়া দিতে পারেন না, ক্রান্তিকালীন সময়ে সুবিধাগুলো বেড়েছে, কিন্তু নর্মালি এই যে ভাউচারের একটা কথা এসেছে, নাজমুল ভাই একটু উল্লেখ করেছিলেন, ভাউচারটা আসলে টেনেন্টকেই রিকোয়েস্ট করতে হবে,
টেনেন্টকে রিকোয়েস্ট করার পরে ইনকাম তো ল্যান্ডলর্ড সার্টিফাই করতে পারবে না, ইনকাম সার্টিফাইড হবে বা ইনকাম ডকুমেন্টস, যেটা টেনেন্টকে প্রুভ করতে হবে। এবং তখন আপনার গভর্নমেন্টের থেকে ভাউচার দিয়ে আপনি অনেক টেনেন্ট সেই ভাউচারের সুবিধা পেতে চান। এই ভাউচারের অর্থটা কি? প্লেন বাংলায় ভাউচারের অর্থ হলো যে টেনেন্ট বা ভাড়াটিয়া যে ভাড়াটা বাড়ির মালিককে দিতে পারছেন না, উনি লিজের কপি, ইনকাম ইত্যাদির প্রমাণ দিলে তখন গভর্নমেন্ট থেকে ল্যান্ডলর্ডের জন্য একটা চেক দেওয়া হবে। এটাই ভাউচার, যে তখন ল্যান্ডলর্ড পুরো অর্থ অথবা আংশিক অর্থ গভর্নমেন্টের থেকে পাবে আর বাকি অংশ টেনেন্ট দিবে। তো মোটামুটি ভাড়ার ব্যাপারগুলো এরকম আমার যতটুকু জানা। এগেইন আইনের কথাটা তো বলেছি, আইনটা আসলে এখনো ইনঅ্যাক্টেড হয়নি, ল হতে আচ্ছা রফিক ভাই, আপনার কাছে আমরা এরপরে আবার জাস্ট আসতেছি, আমরা বর্ণালী আপার কাছে একটু যাব ওনার আপডেটটা শোনার জন্য, এরপরে আবার আপনার কাছে আসবো। এই যে ভাড়া, ধন্যবাদ, আনএমপ্লয়মেন্ট আর অনেকগুলো বিষয় আছে আপনার সাথে আজকে আমি ভাড়ার পাশাপাশি, জি আমি আগে একটু বলে রাখি তাহের ভাই, ভাড়ার পাশাপাশি আনএমপ্লয়মেন্ট এবং পিপিপি, একটা হলো ওই এসবিএ কর্তৃক প্রদত্ত একটা প্রাথমিকভাবে লোন, কিন্তু পরবর্তীতে এটা গ্রান্ট হয়ে যেতে পারে। এরকম অনেকগুলো বিষয় আছে যেটা নিয়ে কমিউনিটির মানুষের অনেক প্রশ্ন আছে, আমাদের কাছে করেছেন, সেগুলো আমরা একটু আপনার সাথে এই বিষয়গুলো জানতে করব। এখন আপনি ডক্টর বর্ণালী আপা। জি, আসসালামু আলাইকুম বর্ণালী আপা, ওয়েলকাম। আপনাকে জানতে চাই যে আপনি জানেন যে লকডাউন আজকে থেকে ওপেন হয়েছে এবং আমাদের বাংলাদেশে অনেকেই এখন পর্যন্ত আপনার এক ধরনের ফোনে প্রেসক্রিপশন নিচ্ছেন অথবা আপনার যেটাকে বলে ডিজিটালি হ্যাঁ ইয়ে করছেন, টেলিমেডিসিন, রাইট? সো এইটা কবে থেকে শেষ হবে এবং আপনারা প্র্যাকটিস শুরু করবেন চেম্বারে কবে থেকে, এবং যদি শুরু করেন তাহলে এটা কিভাবে করবেন? ধন্যবাদ তাহের ভাই। আমি প্রথমে বলবো যে গড ব্লেস আমেরিকা। আসলে আমরা অনেকে যারা আমেরিকায় থাকি অনেক সৌভাগ্যবান আমরা। ভাইয়া একটু আগে বললেন যে এসবিএ লোন, পিপিপি লোনটা, এগুলো সব কিন্তু গ্রান্টেড হয়ে যাবে। ডিসেম্বর পর্যন্ত মনে হয় বর্ধিত করা হয়েছে জিনিসটা। তো সেই জন্য আমি বলতে চাই আমরা খুবই লাকি যে এই রকম একটা ক্লান্তির কারণে সময়ে আমরা আমেরিকায় আছি, যেখানে বাংলাদেশের গভর্নমেন্টও কাজ করছেন, অন্যান্য দেশের গভর্নমেন্ট, কিন্তু আমেরিকায় যারা আছেন তারা, আমরা সত্যি খুবই লাকি। আমি বলবো সেই জন্য আমরা আল্লাহর কাছে অনেক ধন্যবাদ জানাই, আল্লাহকে অনেক শুকরিয়া আদায় করি। তো আমাদের যে লকডাউন যে খুলে যাচ্ছে, আমার মনে পড়ে আমরা তখন প্রথম যখন শুরু করি তাহের ভাইয়ের অফিসে যে আমরা সব মাস্ক দেখাই, তারপর কি দিয়ে পরিষ্কার করতে হবে, কি দিয়ে, সেই সময়টায় তখন কিন্তু মানুষ, তখন মনে হয় মার্চের 13 তারিখ ছিল সেটা, তো তখন আমরা যেরকম বোঝাতে পারতেছিলাম না সবাইকে যে কি আসতেছে, কি করতে হবে আমাদের, এখন আবার সেই জিনিসটাই আমাদের বলতে হবে যে মানুষদেরকে কি করতে হবে আর আমাদের অফিসে কি করতে হবে। সে একই জিনিস আসলে পুনরাবৃত্তি করতেছি আজকে আমি। আমার খুব ভালো লাগছে যে শুরুতে আমি ছিলাম, এখন ওপেনিং এর সময় আমাকে আবার ইনভাইট করছেন, ধন্যবাদ তাহের ভাই। তো আমাদের অফিসটা যে ওপেন হবে বা সমস্ত ব্যবসার বাণিজ্য ওপেন হবে, কিছু কিছু ক্রাইটেরিয়া আমাদের মেনটেন করতে হবে। তো এটা সিডিসি গাইডলাইন, বিরাট অনেক কিছু লেখা আছে, আপনারা সিডিসি রিওপেন লিখলেই গুগলে পেয়ে যাবেন। সেটাই আমি সামারাইজ করে কিছুটা বলার চেষ্টা করছি আজকে। সেটার মধ্যে আছে যে দুটা জিনিস চিন্তা করতে হবে, একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স, নাম্বার 2 হচ্ছে পার্সোনাল হাইজিন। এই দুটা জিনিস খুবই মনে রাখতে হবে, বেসিকটা। তারপরেও বলছে যে ফার্স্ট অফ অল এটা প্ল্যান করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে এবং এটাকে মেনটেন করতে হবে, রিভাইজ করতে হবে। শুধু প্ল্যান করলেই হবে না, শুধু এটাকে ইমপ্লিমেন্টও করার পরেও এটাকে কন্টিনিউ করতে হবে। এইভাবে ওরা ডিটেলস বলছে। সো একটা যেরকম সোশ্যাল ডিস্টেন্স মানে যখন পেশেন্ট আসবে, অথবা আমরা এটা বাসে বলি অথবা কোনো অফিস আদালতে বলি, 6 ফিট যেটা বলা হয়েছে, এটাকে খুবই স্ট্রিক্টলি আমাদেরকে উই হ্যাভ টু মেনটেন। এটা একদম মেনটেন করার চেষ্টা করতেই হবে। কিন্তু যদিও আমি দেখি যে এতটা মেনটেন করা হচ্ছে না, কিন্তু আমাদের চেষ্টার ত্রুটি থাকা যাবে না, একটা কথা। আর হাইজিন যেটা বলছে যে আমরা প্রথমেই জানি যে ভাইরাসটা এন্ট্রিটা হচ্ছে চোখ, নাক আর মুখ। ভাইরাসটা কিন্তু জাম্প করে আমাদের মুখে, চোখে, নাকে আসতে পারে না। হয় আমাদের মুখের উপরে কেউ হাঁচি দিচ্ছে, অথবা সেটা কেউ যদি হাঁচি বা কাশি বা কথার পরে সেটা কোনো টেবিলে বা সারফেসে পড়ে, সেখানে আমরা টাচ করার পরে আমরা যদি নাকে আনি, তো জিনিসটা বেসিকটা সেটাই চিন্তা করতে হবে যে পেশেন্টের কি ভাবে এবং কি জিনিস ইকুইপমেন্ট আমরা ইউজ করি। পেশেন্টকে আমরা একটা সার্জিক্যাল মাস্ক দিতে পারি, এবং যে কোভিড পজিটিভ কোনো পেশেন্ট সিমটম নিয়ে আসবে সাথে সাথে তাদেরকে আইসোলেট করতে হবে যেন সে ছড়াতে না পারে। এবং সে একটা লোক কাশি দিলে কিন্তু ওটা 3 ঘন্টা এখনো
বলা হয় যে বাতাসের মধ্যে ঘুরতে থাকে। তো ডাক্তার কিন্তু N95 মাস্টার এটা একেবারেই ভিতরে কিছুই ঢুকবে না। এইটা ডাক্তার এবং যে পজিটিভ পেশেন্ট তার জন্য কিন্তু এই মাস্কটা, অন্যান্য পেশেন্টরা অ্যাটলিস্ট এটাই ব্যবহার করার জন্য আমাদের নাজমুল হাসান ভাইও বললো, যেটা হচ্ছে সার্জিক্যাল মাস্ক। এটা ব্যবহার করার সময় খুব সাবধানে ব্যবহার করতে হবে, এটাকে একটু টেনে দিতে হবে আর নাকে দিতে হবে, এবং খোলার সময়ও খুব সাবধানে খুলতে হবে। যদি আপনি ভিতরের থেকে বাইরে টাচ করেন আবার আপনি নাকে হাতে দেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো আমাদের ডাক্তারদেরকে এবং আমাদের অফিসে যারা কাজ করবে সবাইকে আমাদের এগুলা দিয়ে তাদেরকে খুবই ভালোভাবে, আমরা গ্লাভসও ইউজ করতে পারি এবং অফিসে আমরা, এবং এখনো বাইরেও দেখা যায় যে এটা একটা শিল্ড, এটা আমরা ইউজ করতে পারি। তখন কেউ যদি, যেটা বারবার করে নাজমুল ভাই আজকে বলছেন যে সিডিসি গাইডলাইনেও কিন্তু বলা হয়েছে, নাজমুল ভাই বলছিলেন যে চোখটাকে আটকানোর, চোখে যেন না আসে, এটাকে একটা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে আজকে। কিন্তু এটা সিডিসি গাইডলাইনেও বারবার করে বলা হচ্ছে যে চোখ দিয়ে কিন্তু একটা পোর্ট অফ এন্ট্রি। তো একটা পেশেন্ট যখন অফিসে, এখন বলি পেশেন্ট যখন ঢুকবে, আমাদের নাম্বার 1 পেশেন্টটা ঢোকার আগে তার স্কেজুল থাকতে হবে। একটা পেশেন্টের মধ্যে আরেকটা পেশেন্ট, মানে আগে যেমন আমরা 20টা পেশেন্ট ওয়েটিং রুমে বসাতে পারতাম, এখন সেরকম করে আমরা বসানো উচিত হবে না। ডিস্টেন্সটা আমাদের মেনটেন করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী পেশেন্টরা আসবে, এবং যদি কোনো অসুস্থ পেশেন্ট আসে সাথে সাথেই তাকে আইসোলেট করতে হবে আমাদের পেশেন্ট গুলাকে। যারা আইসোলেট করে তাকে একটা সীমাবদ্ধ ভাবে, এবং সে কোথায় সারফেসে টাচ করতেছে বা কি, এটাকে সাথে সাথে সেই জিনিসটাকে আমাদের খুবই মাথায় রাখতে হবে। আর অফিস ওপেনের সময় আসলে আর ক্লিনিং এজেন্ট হিসাবে আমরা আগে যেগুলো ব্যবহার করেছি, যেমন 70% অ্যালকোহল, তারপরে মনে করেন ব্লিচ, কাপড় ধোয়ার ব্লিচটাই, সেই ব্লিচটাই আপনি 1 গ্যালন পানির মধ্যে 1/3 কাপে মিক্স করলে হবে, অথবা রেগুলার সাবান পানি। তো অ্যালকোহলের মধ্যে 60% আপ হইতে হবে। আমি শুনি অনেকের কাছে যে আমরা ভিনেগার ইউজ করি। আমি বারবার বলি যে এগুলা কিন্তু বেসিক জিনিস। এখন আমাদের বারবার করে নাজমুল ভাই বলছেন যে অনেক ডাক্তার এসে, মুজিবুর রহমান মজুমদার, তারপর ডক্টর আতিক আমাদের ফ্রেন্ড, আর অনেকে আমাদের এখানে সবাই কিন্তু একই কথা বলছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সুতরাং সেই ক্ষেত্রে চিন্তা করতে হবে যে আমাদেরকে ভাইরাসটাকে মারার জন্য, এটা প্রথম দিকে এই কথাগুলাই আমরা বলতাম, সেই কথাটাই বলছি আমি, এটা কভারিংটাকে ব্রেক করলেই সে মরে যাবে। এটা কিন্তু জড় পদার্থ, এটা হ্যাঁ, এটা ভাইরাসটা কিন্তু একদম যেরকম একটা লাইভ না, সুতরাং এটাকে কভারটাতে লিপিড এবং প্রোটিন থাকে, সেটা ব্রেক করার জন্য 20 সেকেন্ড সাবান যথেষ্ট। তো এইটা আমাদেরকে মনে রাখতে হবে, পেশেন্ট কোথায় বসবে, ঢুকবে কিভাবে, আসলে এটা একটা বিরাট গাইডলাইন। কথা বলতে গেলে আসলে অনেক সময় বলতে হবে, কিন্তু মেইন জিনিস যে দুটা, সেটা হচ্ছে যে আমাদের আইসোলেট করতে হবে কঠিন পেশেন্টটাকে একদম, আর সবার একটা টেস্ট করার জন্য আজকে গভর্নর কমও বলছেন যে সবাইকে টেস্ট করো, আর ডিস্টেন্স করতে রাখতে হবে, এবং পার্সোনাল হাইজিন, যেরকম হাত ধোয়াটা যেরকম ছিল আমাদের জানতাম, আমরা করতাম, যে সমস্ত জিনিস ইউজ করতাম সেটাই আমাদের করতে হবে। আর আমরা তো প্ল্যান করেছি এবং অনেকেই অফিস খুলেছেন, আমরা পার্সোনালি, আমি নিজে 1-2টা করে পেশেন্ট দেখা শুরু করেছি, কিন্তু আমরা আগের মতন অত পেশেন্ট একবারে আনবো, বা টেলিমেডিসিন এবং কিছু কিছু পেশেন্ট আস্তে আস্তে আমরা শুরু করতে, দুটাই কম্বিনেশন করছি এখন, কিন্তু আস্তে আস্তে আমাদের এটা প্ল্যান করে আগাতে হবে। এবং আমরা পিপিপি পরে নিব, যে আমাদের যেন পুরোটা কাভার থাকে শরীরটা, সেটা বিশেষ করে চোখ, নাক আর মুখ কাভার রাখতে হবে। আপনারা একটা জিনিস জানতে চাইছো, যারা এখন আপনাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ গেলে আপনাদের ঢুকতে দেওয়া হবে না, রাইট? আমরা, সেটা তো উচিত হবে না, কারণ পেশেন্টটাকে আমাদের আইসোলেট করার জন্য আমার বলতে হবে যে আপনি ওয়েট করেন গাড়িতে, তারপর আপনি আসেন। আর আপনি যদি সময় থাকে, আমি 2 মিনিট নিব, আর সময় নিতে পারবো। হাইপারটেনশন সম্পর্কে যে ভাইয়া যে বলছিলেন, সেটা হচ্ছে উহান শহরে 41টা পেশেন্ট নিয়ে এটা ট্রায়াল করা হচ্ছিল, 32% পেশেন্টের মধ্যে দেখা গেছে ডায়াবেটিস, হাইপারটেনশন আর হার্ট ডিজিজ ছিল। আরেকটা স্টাডি জামাতে, যেটা ইন্টার মেডিসিনে বলা হচ্ছে যে 201 জন পেশেন্ট নিয়ে শুরু করা হয়েছিল, এটা দেখা গেছে যে 84% 201 জনের মধ্যে অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, মানে এআরডিএস, লাঙে যে খারাপ অবস্থাটা যেটা হয়, সেটা তৈরি হয়েছে 84টা রোগীর মধ্যে, এবং 84 রোগীর 27% রোগীর 27% রোগীর হাইপারটেনশন ছিল। তো ব্লাড প্রেশারটা একটা বিরাট ব্যাপার আর কি, এটা নিয়ে চিন্তার বিষয় আছে। আরেকটা যেটা ব্লাড প্রেশার একটা ওষুধ খাই যে আমরা, এইচ ইনহিবিটর, যেরকম লিসিনোপ্রিল, লোসাটেন,
সেটার যে রিসেপ্টর সাইডটা সেটাই পোর্ট অফ এন্ট্রি গুলোকে বাড়ায় দেয় একদিকে, আবার এটাকে বলছে যে এটা অনেককে আবার হেল্পও করে, আসলে দুই দিকেই কাজ করে। যেটা হয় যে ভাইরাসটা ঢুকে যে সমস্ত রিসেপ্টর আছে, দেখা গেছে যে আমাদের আসলে জিনিসটা মেকানিজমটা হচ্ছে ছোট ছোট ব্লাড ক্লট তৈরি হয়ে যাচ্ছে, এবং এটা মাথা, ব্রেইনে যাচ্ছে, হার্টে যাচ্ছে, লাংসে যাচ্ছে, লিভারের, কিডনিতে, সবখানে যে এটা ক্লট তৈরি করছে। তো এখন যেহেতু আমাদের ওষুধ নাই তেমন কিছু, তো ব্লাড থিনারটাই আসলে কিন্তু মেইন, আর স্টেরয়েডটাই মেইনলি কাজ করছে। আর রেমডেসিভির যেটা আইভি দিচ্ছে সেটা কয়েকদিন আগে হাসপাতালে যেতে পারছে, খুব একটা মানে আমাদের সেই জন্য প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিওর, মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সেই কথাটা আসলে আসছে। থ্যাংক ইউ ডক্টর প্রণালী হাসান, আপনাকে আপনার একটা কাজ আছে বোধহয় জরুরি, আপনাকে সময় দিয়েছেন, আপনি অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার। আমার ফোন নাম্বারটা যে 9179301170। আমি তো আসলে প্রথম দিকে ওই যে ভলান্টিয়ার কিছু কাজ করতে চেষ্টা করেছিলাম, এখনো যদি কেউ আমাকে ফোন করেন আমি সবসময় অ্যানসার করতে পারবো। থ্যাংক ইউ। আর আমার অফিস হলো জামাইকায়, আর আমার একটা অফিস আছে সানিসাইডে। জামাইকা আপনাদের অফিসটা হলো 179 এর 170 170 থ্যাংক ইউ সো মাচ। আর ওটা হলো গ্রিন পয়েন্ট সানিসাইড এরিয়া। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা যাচ্ছি জনাব সামাদ মিয়া আপনার কাছে। জাস্ট দর্শক যারা আছেন তারা জানেন যে সাবওয়ে ইজ ভেরি ইম্পর্টেন্ট, সাবওয়ের একটা চেঞ্জ আসছে। ওনারা এই যে লকডাউন যখন ওপেন হয়েছে তখন সাবওয়েতে কিভাবে আমরা চড়বো এই বিষয়ে উনি সংক্ষেপে বলবেন। জনাব সামাদ মিয়া, উনি বাংলাদেশি এবং সাবওয়ে কন্ডাক্টর। সামাদ মিয়া, আপনি একটু বলবেন যে কিভাবে নতুন সাবওয়ের সিস্টেম হচ্ছে। এরপরে আমরা আসছি বাসা ভাড়ার বিষয় নিয়ে, আমরা আসবো রফিক ভাইয়ের কাছে। হ্যাঁ সামাদ ভাই। থ্যাংক ইউ টাইম টিভি, থ্যাংক ইউ তায়ার ভাই। আমি শুরুতে আমাদের যারা ভিউয়ার আছেন আমি সবাইকে জানাই আসসালামু আলাইকুম, আদাব। আমি বলবো আজকে নিউ ইয়র্ক সিটি ওপেন করায় আমাদের সাবওয়েতে প্রায় লাস্ট উইক থেকে আজকে 25% কাস্টমার বাড়ছে। তেমন আগের মতো না যে খুব ক্রাউডেড, বাট সাবওয়েতে এখন যেটা আপনারা যখন স্টেশনে যাবেন, স্টেশনে এখন আপনার প্রত্যেকটা স্টেশনে 6 ফিট ডিফারেন্ট আপনার স্টাম্প দেওয়া হয়েছে, দুইটা পায়ের ছাপ। ওইখানে লেখা আছে, ওই স্টাম্পের মধ্যে লেখা আছে প্লিজ কিপ এ সেফ সোশ্যাল ডিস্টেন্স ফ্রম আদার্স। স্পেশালি যে সাবওয়ে স্টেশন গুলাতে অনেকগুলা ট্রেন কানেক্টেড, যেমন 125, 86, 59, 14 স্ট্রিট, ওইগুলাতে খুব মানে ওরা স্কোয়ার একটা বাক্স টাইলস এর মতো করছে, ওইখানে লেখা আছে এবং পায়ের ছাপ দেওয়া আছে। তো আপনারা ওই যে আগেই যেটা আমাদের নাজমুল ভাই বললেন, আমাদের ডাক্তার বর্ণিলা হাসান যেটা বললেন, এবং এই জিনিসটা আমাদের ওই যে সোশ্যাল ডিস্টেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি আমাদের যারা আজকে ভিউয়ার, আমি সবার কাছে রিকোয়েস্ট করব, অ্যাডভাইস করব যে আপনার সেফটি, আপনার ফ্যামিলির সেফটির জন্য আপনি এই সোশ্যাল ডিস্টেন্সটা, ট্রেনের মধ্যে যারা যাবেন তাদের সোশ্যাল ডিস্টেন্সটা মেইনটেইন করে দিন, তারা চলেন সোশ্যাল ডিস্টেন্সটা মেইনটেইন করে চলে। যারা প্ল্যাটফর্মে ওয়েট করবেন ট্রেনের জন্য, আপনারা সোশ্যাল ডিস্টেন্সটা মেইনটেইন করবেন এটা। আর এই যে নাজমুল ভাই বললেন আমার শুরুতেই যে আজকে সাবওয়েতে আপনার যারা কাস্টমার তাদেরকে একটা মাস্ক এবং 2 আউন্সের একটা হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে। জি, যে এটা শুধু আমাদের কাস্টমার সেফটির জন্য, এবং আপনারা যারা ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলি বা আপনি কাজে গেলে, কাজে যাওয়াই যদি রোগটা অন্যের কাছ থেকে আপনার কাছে যদি এটা হাসড়ে যায়, তাইলে আপনার এটা মহামারী দেখা দিতে পারে আবার। তো এর জন্য আমি বলবো, আপনাদের কাছে অনুরোধ করব যে সাবওয়েতে মার্ক করা আছে, আমি আবার দেখাই দিই আপনারা, আমি একটা ছবি আনছি, যদি আপনারা দেখা যাচ্ছে নাকি স্যার ভাই? হ্যাঁ, এইরকম আপনার স্টাম্প দেখতে পারবেন, দেখতে পারবেন। তো আপনারা এগুলা প্লিজ ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ। দর্শকদের বলবো যে উনি একটা সিলেটি শব্দ ব্যবহার করেছেন, হাসরে যদি যায়, হাসরে মানে ছোঁয়াচে, হাসরে মানে হচ্ছে
আমার বাড়ি সিলেটে, যার কারণে আমি ব্যাখ্যা করি। অনেকে না বুঝতে পারেন, হাসরে যাওয়া মানে একজন থেকে আরেকজন সংক্রমিত হতে পারে, এটাকে সিলেটি ভাষায় হাসরে বলে আর কি। থ্যাংক ইউ তাহের ভাই। তাহের ভাই, আমি একটা মিনিট কথা বলে আমি আজকে চলে যেতে চাচ্ছি। জি জি। সেটা হচ্ছে দর্শক মন্ডলী, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আর জিনিসটা হচ্ছে যে ভাইয়া যে বলেন যে ডিস্টেন্সটা মেনটেন করা খুবই দরকার, হ্যাঁ, সেটা আর কি সবাইকে আমাদের মেনটেন করতেই হবে, এটা মাথায় রাখতে হবে। তা আমি আজকে আর একটা কথা বলবো যে ভুলে গেলে চলবে না, মহামারী গত 100 বছর, 200 বছর এবং 300 বছর, 400 বছর আগেও যে মহামারী ছিল, যেরকম ব্ল্যাক ডেথ, তারপর ছিল স্প্যানিশ ফ্লু, সেকেন্ড ওয়েভ কিন্তু আসে। সো সেকেন্ড ওয়েভের কারণটা হচ্ছে আমরা যদি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করি, এবং ফার্স্ট ওয়েভের পরে সেকেন্ড ডিস্টেন্স কিন্তু অনেক উঁচা হয়ে আসে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেন বুঝতে পারি যে আমরা আর মহামারীর এই জিনিসটা আমরা পুনরাবৃত্তি চাই না। মানে সবাইকে যতটা আমরা আগে সতর্ক ছিলাম, আমাদেরকে আরো বারবার, এটা আতঙ্ক না কিন্তু ভয় না পেয়ে এবং সতর্কটা ইম্পর্টেন্ট করে আমাদের মাথায় ঢুকাতে হবে যে আমরা কিন্তু সেকেন্ড ওয়েভ চাই না। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সুস্থ থাকবেন আপনি। ধন্যবাদ ডাক্তার। থ্যাংক ইউ ডক্টর বর্ণালী হাসান, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন রফিক ভাই আপনার কাছে যাচ্ছি যে আপনি যেটা আগে কন্টিনিউ করেছিলেন এই বিষয়গুলো, যে বাড়ি ভাড়ার রেন্ট কারা ইয়ে করতে পারে এবং আনএমপ্লয়মেন্ট, ওনার যে বিষয়গুলো, এখন পুরো সময়টাই আপনার। ধন্যবাদ তাহের ভাই। বাড়ি ভাড়ার প্রসঙ্গটা তো মোটামুটি আমরা আলোচনা শেষ করেছি, কিন্তু এখন মানুষের অর্থনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় রয়ে গেছে গত কয়েক মাসের পাশাপাশি। সেখানে আইনে কিছু পরিবর্তন আসছে। এখন ডাক্তাররা তো বলেন যে পিপিই, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট নাকি? জি জি জি। আর আমাদের হলো পিপিপি, মানে আমরা যারা অর্থনীতির সাথে জড়িত, তো অনেকেই দুটোকে অনেক সময় একত্রিত করে ফেলেন। তো যাই হোক, পিপিপিটা হলো এটা একটা পপুলার টার্ম হয়ে গেছে এখন মানুষের মুখে মুখে। এসবিএ হলো আমেরিকা স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইউএস এর একটা ইউএস গভর্নমেন্টের একটা ফেডারেল এজেন্সি। তো ইউএস ফেডারেল এজেন্সি এই করোনার বা কোভিড-19 কে মানুষের ইকোনমিক এফেক্টকে রেসপন্ড করার জন্য অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে দুটো আলোচনা করাটা খুব জরুরি, কারণ দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে এখনো এটা নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে। তো যেমনটা নামের মধ্যেই রয়েছে এসবিএ, স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তো এই দুটো লোনই কিন্তু বেসিক্যালি ডিজাইন করা বিজনেস পিপলদের জন্য। জিনিসটা আবারও আমি ক্লিয়ার করছি, এটা বিজনেস পিপলদের জন্য ডিজাইন করে, স্মল বিজনেসের জন্য, স্মল বিজনেসকে ডিফাইন করছে। তো যাই হোক, এখন এই বিজনেসের আওতায় কারা বা কিভাবে পায়? ইআইডিএল একটা লোন, যেটা নিয়ে কথা বলবো একটু। ইআইডিএল, ইকোনমিক ইনজুরি ডিজাস্টার লোন, ইআইডিএল। তো এসবিএ প্রথমে কি করলো, ইআইডিএলটা দিল এবং এরপরে পিপিপি ও সাইমultaneously তারা দিল। তো আমি ইআইডিএল অ্যাপ্লিকেশনটা, তারা এটা অ্যাপ্লিকেশনটা ছাড়ার পরে, ওপেন হওয়ার পরে অল্প সময়ের মধ্যে, কয়েক দিনের মধ্যে আমি বলবো, এত পরিমাণ অ্যাপ্লিকেশন পড়লো। অ্যাপ্লিকেশন পড়ে এইখানে যে বাজেটটা ছিল কেয়ারস অ্যাক্টে, ইউএস কংগ্রেস থেকে পাস হয়ে পরবর্তীতে যেটা আইনে পরিণত হয়েছে, তো সেই টাকাটা প্রায় শেষের পথে চলে গেল। তখন এপ্রিল মাসের প্রথমেই এসবিএ ইআইডিএল লোন অ্যাপ্লিকেশন বন্ধ করে দিল। ইআইডিএল লোন অ্যাপ্লিকেশন বন্ধ করে দিল। কি ছিল এটার মধ্যে? এটার মধ্যে ছিল ইআইডিএল লোন অ্যাপ্লিকেশন, এটা লোন, প্রথম কথা হলো এটা লোন, কিন্তু মানুষের এই ক্রান্তিকালে স্মল বিজনেসকে হেল্প করার জন্য বলা হয়েছিল যে প্রথমে $10,000 অ্যাডভান্স দেওয়া হবে এবং সেটা মাফ হয়ে যাবে, গ্রান্ট হয়ে যাবে। বাকি যেটা থাকবে সেটা তারা সার্টেন ইন্টারেস্টে, এখন এসে দাঁড়িয়েছে 3.75% ইন্টারেস্টে তারা আপনার লোন হিসেবে। কিন্তু লোনটা শর্ত খুব সোজা, সেটা হলো যে প্রথম 1 বছরের কোনো পেমেন্ট নেই, 30 ইয়ার্স ধরে আপনি পে করবেন, স্প্রেড করবে আর কি ওদের ল্যাঙ্গুয়েজে, 30 ইয়ার্স। এটা ইউজুয়ালি অনেক লোনেই হয় না, অনেকে হয়তো তার জীবদ্দশাও কেটে যাবে কিন্তু লোন শোধ হবে না, পরে কি হবে সেটা দেখা যাবে। যাই হোক, তো ইআইডিএল লোনটা এপ্রিলের প্রথম সপ্তাহে বন্ধ হয়ে গেল, কিন্তু যারা দরখাস্ত করেছিলেন তাদের মধ্যে কয়েকটা ঘটনা ঘটলো। এক হলো দেখা গেল, খুব নাম করা, বললে সবাই চিনবেন, এটার হাইয়েস্ট লোন ছিল হলো 10 মিলিয়ন। হার্ভার্ড ইউনিভার্সিটি, তারা এখান থেকে $9.5 মিলিয়ন নিয়ে গেল।
তো তখন এটা নিয়ে খুব জোরে সোরে সমালোচনা হলো যে এরকম, এটা একটা উদাহরণ আর কি, যে যাদের প্রয়োজন নেই, যারা আর্থিকভাবে সচ্ছল, তারা কেন টাকা নিয়ে গেল, যদিও হার্ভার্ড পরবর্তীতে টাকাটা ফেরত দিয়েছে বাইদ। তো এরকম অনেকেই নিয়ে ফেললো, বা পলিটিক্যালি যারা ক্লোজ অ্যাসোসিয়েট ছিলেন টপ লেভেলে, তারা যারা জানতেন, তাদের অনেকেই স্মল বিজনেসের অ্যাপ্লিকেশন করে টাকাটা যখন নিয়ে গেল, তখন এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এটা বন্ধ হয়ে গেল। আমি ঐতিহাসিক পটভূমিকে এটা এজন্য বললাম যে অনেকের মনে একটা প্রশ্ন যে আমি কেন EIDL এ $10,000 পেলাম না। সেটার কারণ হলো এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে ছিল। আপনি দরখাস্ত যখন করেছেন তার আগেই তাদের ফান্ড শেষ হয়ে গিয়েছে, যে কারণে আপনি সেই প্রথম $10,000 পাননি। কিন্তু অনেকেই কিন্তু আবার পেয়েছেন, আবার অনেকেই প্রোরেটেড হারে সেই প্রথম 10,000 এর 2,000, 3,000, 5,000, 4,000 based on the size of the business, sales and cost of goods sold, সেটার ভিত্তিতে তারা কিছু কিছু মানুষকে দিয়েছে। পরবর্তীতে থার্ড ফেজে এখন এসে আবার যারা অনেক হতাশ হয়ে গিয়েছিলেন যে তারা কোনোটাই পেলেন না, 10,000ও পেলেন না, আমি EIDL এ আছি, এখন EIDL নিয়ে আলোচনা করছি, যে তারা প্রথম 10,000 পেলেন না, 10,000 এর অংশ বিশেষও পেলেন না, এবং অন্য কোনো কিছুই পেলেন না। কিন্তু SBA কিন্তু তাদেরকে এখন আবার পুরনো অ্যাপ্লিকেশন গুলো ধরে লোন প্রপোজাল পাঠাচ্ছে। তাদের কোনো এই EIDL থেকে মৌকুফ হবে না, কিন্তু তারা 3.75% লোন দিচ্ছে যাদের অ্যাপ্লিকেশন করা আছে। তখন অ্যাপ্লিকেশনের শেষে একটা কনফার্মেশন নাম্বার দিয়েছিল, সেই নাম্বারটা যদি থাকে হেল্পফুল হবে, SBA কে কল করতে পারবেন সেই নাম্বারটা দিয়ে। কারণ প্রথম যখন SBA এই প্ল্যাটফর্মটা ওপেন করে, তখন তারাও এখানে কোনো লগ ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা পাসওয়ার্ড ক্রিয়েট করে এগুলো তারা করতে পারেনি, যেমনটা আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রেও হয়েছিল, একটা ব্রেকডাউন করেছিল, মানে অল অন এ সাডেন এত মানুষ অ্যাপ্লাই করেছে। তো যাই হোক, তো তারা বলছে যে কিছু অ্যাপ্লিকেশন তারা লসও করছিল। তো প্রথম দিকে যারা অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন তাদের যদি সেই লোন আর একটা কনফার্মেশন নাম্বার যদি থেকে থাকে, সেটা দিয়ে SBA কে কল করলে সেটাকে রিইনস্টেট করতে পারবেন, অর্থাৎ পুনরায় জায়গায় তুলতে পারবেন অ্যাপ্লিকেশনটাকে। তো সেই লোনটা কিন্তু এখনো পাওয়ার সম্ভাবনা আছে, তারা জন্য নিরাশ না হন। আপনি নিজে করেন, পড়ে করেন, অথবা যারা এই বিষয়ে জানে তাদের সহায়তা নিয়ে আপনি সেই লোনের সুবিধাটা এখনো নিতে পারবেন। জি রবি, এখন কি নতুন কোনো এইরকম কোনো সুবিধা নেওয়ার কোনো সম্ভাবনা আছে কি? ধন্যবাদ। হ্যাঁ, নতুন হলো কি যে এরপরে EIDL কি করেছে, সেকেন্ড ফেজে এসে EIDL আবার ওপেন করেছে অ্যাপ্লিকেশন নেওয়া, কিন্তু সেটা শুধুমাত্র এগ্রিকালচারের জন্য। আমাদের কমিউনিটির খুব কম বিজনেস আছে, আমার ক্লায়েন্টের মধ্যে মাত্র একজন পেয়েছেন এক ক্যাটাগরিতে, ওটা লাইভ পোল্ট্রি ফার্ম। লাইভ পোল্ট্রিটা এগ্রিকালচারের মধ্যে পড়ে। যদি কারো এগ্রিকালচার বেসড কোনো বিজনেস থেকে থাকে, তাদের জন্য কিন্তু EIDL লোন অ্যাপ্লিকেশন এখনো এটা হাইয়েস্ট কত দেওয়া হচ্ছে? এইটা হাইয়েস্ট 2 মিলিয়ন, আর ওই যে 10,000 পর্যন্ত হলো মওকুফ হয়ে যাবে। 10,000 পর্যন্ত মাফ হয়ে যাবে, এটা গ্রান্ট, আর বাকিটা লোন থাকবে। আর কোন উইন্ডো ওপেন আছে নাকি অ্যাপ্লাই করার? আর উইন্ডো আছে, PPP-টা। তো যেটা বলছিলাম SBA EIDL, তা আমি তাহলে এই পর্যায়ে শেষ করি। এরপরে হলো PPP-টা ব্যাপক জনপ্রিয় হলো এই জন্য, কারণ যেমনটা আমি প্রথমে বলেছিলাম যে এটা বিজনেস পিপলের জন্য, কিন্তু এই বিজনেস পিপল কারা, এইটা ডেফিনেশনটাকে সম্প্রসারিত করা হয়েছে। এবং এই এক্সটেন্ডেড ডেফিনেশনে, এটা খুব ইন্টারেস্টিং, এক্সটেন্ডেড ডেফিনেশনে যারা ভেরি মানে পপুলার একটা প্রফেশন, আমাদের যারা ট্যাক্সি সার্ভিসে আছেন, উবার, লিফট, ইয়েলো ক্যাব, যাদের ইনকামের একটা 1099 বা একটা প্রমাণ এখন থাকে, তাদেরকেও বিজনেস পার্সন হিসাবে ইনক্লুড করে। এছাড়াও অন্য কেউ যদি সেলফ এমপ্লয়েড থাকেন, স্কেজুয়াল সি তে যদি যারা ইনকাম দেখান, অর্থাৎ যাদের W2 থাকে না, অনেকে ফ্রুট ভেন্ডর আছেন, অনেকে রেস্টুরেন্টে কাজ করেন কিন্তু W2 পান না, এই ধরনের যারা আছেন, অর্থাৎ সেলফ এমপ্লয়েড, নিজেকে নিজে এমপ্লয় করেন, W2 নাই, তারাও কিন্তু এখন এই PPP লোনের সুবিধাটা নিতে পারছেন। আপনার আর 1 মিনিট সময় আছে, 1 মিনিটের মধ্যে। আচ্ছা, তাই PPP লোনটা সুবিধাটা সবারই নেওয়া উচিত। PPP লোনটা আসলে পুরোটাই মাফ হয়ে যাবে। PPP লোনের সময়সীমা অনেক ব্যাংক এটা বন্ধ করে দিয়েছে, কিন্তু এটা আরো অনেক থার্ড পার্টি প্ল্যাটফর্ম ওপেন আছে, যাদের মাধ্যমে PPP লোন সেলফ এমপ্লয়েড লোকেরাও নিতে পারবেন। যাদের পেরোল আছে, কোম্পানি আছে, বিজনেস আছে, তারা তো নিতে পারবেনই। এবং সেলফ এমপ্লয়েড যারা আছেন, যেমনটা আমি বললাম, যারা বিভিন্ন ছোটখাটো বিজনেসে আছেন, গ্রোসারি ওনার আছেন, বা অন্য যে কোনো ভাবে সেলফ এমপ্লয়েড, তারা PPP-র সুবিধা নিতে পারবেন থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে। এবং PPP-র শর্তগুলো শিথিল করা হয়েছে। আগে 75% পেরোল স্পেন্ড করতে হতো, সেটাকে এখন নতুন একটা অ্যাক্ট করে 60-40-তে করা হয়েছে, অর্থাৎ 60
পেরোল, 40 রেন্ট, মর্গেজ ইন্টারেস্ট এন্ড আদার এক্সপেন্সেস স্পেন্ড করা যাবে। তো যেহেতু সময় শেষ তাহের ভাই, আমি এই বলে শেষ করতে চাই যে আপনার সুবিধাটা এখনো ওপেন আছে। যে আমার কয়েকটা প্রশ্ন আছে আপনার কাছে, আমি আসতেছি। আমি নাজমুল ভাই, আপনার কোনো লেটেস্ট আপডেট আছে নাকি? আপনারা জানেন, ধন্যবাদ তাহের, আজকে কোম্পানিতে প্রথম ফেজ চালু হওয়ার সাথে সাথে বাংলাদেশে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান চালু হওয়ার ঘোষণা দিয়েছে। আরেকটি ব্যাপারে আমাদের দর্শকদের যথেষ্ট আগ্রহ আছে, আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে বাংলাদেশের সাথে বিমান যোগাযোগ কবে এস্টাবলিশ হচ্ছে। বাংলাদেশের এখন যে অবস্থা দাঁড়াচ্ছে তাতে কোনো, ইতিমধ্যে আপনারা জানেন জাপান বাংলাদেশ থেকে কোনো যাত্রী বহন নিষিদ্ধ করে দিয়েছে এবং বাংলাদেশের এয়ারপোর্ট গুলো এখনো কিন্তু খুলে নেই, এবং যে হারে বাংলাদেশের সংক্রমণ বাড়ছে তাতে এয়ারপোর্ট কবে খোলা হবে প্যাসেঞ্জার ফ্লাইটের জন্য বলা মুশকিল। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এমিরেটস এয়ারলাইন্স তাদের বিভিন্ন দেশে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত এয়ারপোর্ট না খুলবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো ফ্লাইট বাংলাদেশে যাচ্ছেও না, আসছে না। এবং বাংলাদেশে কয়েকটি ট্রাভেল এজেন্সি যারা এতদিন বন্ধ ছিল তারা খুলতে শুরু করেছে। আমাকে যতটুকু আজকে আমি জেনেছি, ডিজিটাল ট্রাভেল যেটি জ্যাকসনাইট সেটিও খুলেছে, অ্যাস্টোরিয়া ডিজিটাল ট্রাভেলস আগামী কয়েকদিনের ভিতর খুলবে, আরো কয়েকটি ট্রাভেল এজেন্সি খোলার পরিকল্পনা। বিশেষ করে আপনাদের আরেকটি তথ্য দিতে চাই, সর্বশেষ মুহূর্তে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে এবার হয়তো খুবই সীমিত আকারে হজের অনুমতি দেওয়া হচ্ছে, সৌদি গভর্নমেন্ট থেকে সেই ইঙ্গিতটা দেওয়া হয়েছে এবং খুবই সীমিত আকারে। তবে কিভাবে এটাকে সীমিত করা হবে সে ব্যাপারে কিছু এখনো বলা হয়নি, তবে হজ হয়তো এবার অনুষ্ঠিত হবে এবং আমাদের বাংলাদেশি কমিটি যে সমস্ত ট্রাভেল এজেন্সি এবং হজ প্রতিষ্ঠানগুলো বুক দিয়েছেন তারা তাদের যাত্রীদের সাথে, সম্ভাব্য যাত্রীদের সাথে আলোচনা শুরু করতে পারেন এবং এটি একটি গুরুত্বপূর্ণ মনে করি। আরেকটি যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশি রেস্টুরেন্ট গুলোকে কিন্তু এখনো খোলার অনুমতি দেওয়া হয়নি, কেউ রেস্টুরেন্ট গুলো এবং খুলবেন না, অনেকেই খোলার চেষ্টা করছেন, কারণ এইটা ঠিক নয় যতক্ষণ পর্যন্ত ফেজ 2 চালু না হবে। এবং আমি আরো একটা কথা বলতে চাই, নিয়মিতভাবে ফেজ 2 চালু করার সময় হচ্ছে 2 সপ্তাহ, কিন্তু নিউ ইয়র্ক সিটির মেয়র ব্লাজিও সতর্কতামূলক হিসাবে আরো 1 সপ্তাহ বেশি সময় নিচ্ছেন ফেজ 2 খোলার জন্য। এবং যতটুকু আমি জানতে পেরেছি সেটা জুলাইয়ের প্রথম সপ্তাহে যদি এখন থেকে সবকিছু ঠিক থাকে, এই করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি না হয় মাত্রাতিরিক্ত ভাবে, তাহলে হয়তো জুলাইয়ের প্রথম সপ্তাহে আমরা ফেজ 2 খুলতে পারবো এবং তখন রেস্টুরেন্ট চালু হবে, কিন্তু সীমিত আকারে। এখন কোনো বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট আপনাদের রেস্টুরেন্ট গুলোতে কোনো কাস্টমারকে খাবার পরিবেশন করবেন না, এটি কমোডিটির জন্য একটি বিপজ্জনক অবস্থা সৃষ্টি করতে পারে। আমাদের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান উচিত যারা এই সেবা দিচ্ছেন তারা এই সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা এবং মাস্ক পরিহিত অবস্থায় লোকদেরকে তাদের দোকানে প্রবেশ করতে দেওয়া, বিনা মাস্কে কাউকে কোনো সেবা প্রদান করবেন না। ধন্যবাদ। থ্যাংক ইউ জনাব সামাদ মিয়া, আপনি কি লাস্ট 30 সেকেন্ডে কিছু বলবেন? আমি রফিকুলের কাছে একটা প্রশ্ন করতে যাব। জি 30 সেকেন্ড, আপনি কি কমিউনিটির উদ্দেশ্যে কিছু বলবেন? আমি শুধু বলবো আমাদের কমিউনিটি সবাইকে যে আপনারা সাবওয়ে চড়বেন আর মেক শিওর এই যে ডিস্টেন্সটা যেটা 6 ফিট ডিস্টেন্স এটা আপনারা ফলো করবেন। এই বলে আমি আবার টাইম টিভিকে থ্যাংক ইউ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। জনাব রফিকুল ইসলাম, আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে একজন জানতে চাচ্ছেন যে পেরুল না থাকলেও পিপিপি লোন আবেদন করতে পারবেন কিনা? ডিপেন্ড করবে, যদি আপনার একটা কোনো কর্পোরেশন হয় বা বিজনেস অর্গানাইজেশন হয়, অর্থাৎ আপনি আপনার এই প্রতিষ্ঠানের ট্যাক্স রিটার্ন যদি স্কেজুয়াল সি তে না করে 1120 বা 1120S বা 1065 এইসব করেন এবং আপনার যদি কোনো পেরোল না থাকে, অর্থাৎ কোনো এমপ্লয়ি না থাকে, তাহলে আপনি পারবেন না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আপনার ছোট বিজনেস, এটা সোল প্রোপ্রাইটার, অথবা যেমনটা একটু আগে বলছিলাম যে আপনি ট্যাক্সি ড্রাইভ করেন বা আপনি অন্য কোনো ভাবে সেলফ এমপ্লয়েড, আপনি স্কেজুয়াল সি তে আপনার ইনকামকে রিপোর্ট করেন, আপনি পিপিপি করতে পারবেন এবং আপনার বাৎসরিক ইনকামের 2.5 অর্থাৎ 2.5 মাসের ওইটা পিপিপির জন্য আপনি পাবেন। আপনার সাথে যদি কেউ রফিক ভাইকে ক্লিয়ার করতে চাই, তাহের রফিক ভাইকে ক্লিয়ার করতে চাই আমি একটা প্রশ্ন। আপনি যে বললেন যারা স্কেজুয়াল সি, আমাদের এখানে অনেক স্মল ব্যবসা প্রতিষ্ঠান স্কেজুয়াল সির মাধ্যমে তাদের ট্যাক্স ফাইল করেন, তারা তাদের স্কেজুয়াল সি তে যে ইনকামটা শো করেন সেটার কত পার্সেন্ট তারা লোনের জন্য আবেদন করতে পারে? নেট ইনকামকে 12 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে প্রতি মাসের ইনকাম, তাকে 2.5 অর্থাৎ 2.5 মাস 2.5 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই পিপিপি পাবে। অ্যাপ্লিকেশন করাটা অ্যাপ্লিক্যান্টের ইয়ে না, মানে ডিসক্রিপশন না, এটা এসবি এর
স্ট্রিক্ট রুল সেই অনুযায়ী পাবে। এই 2.5 মাসের টাকাই পাবে, এর থেকে বেশিও পাবে না, কমও পাবে না। সেলফ এমপ্লয়েড লোকেরা যারা এখন আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স নিচ্ছেন অনেকেই উবার ড্রাইভার থেকে আরম্ভ ভেরি গুড কোশ্চেন। এই জায়গাটায় নাজমুল ভাই খুব একটা ভালো কাজ করছেন। তার আগে ভুলে যাওয়ার আগে আমি নাজমুল ভাইয়ের সর্বশেষ যেটা বলছিলেন সেখানে একটু অ্যাড করতে চাচ্ছিলাম। সেটা হলো যে ফেজ 1 যেটা ওপেন হয়েছে আজকে থেকে, সেখানে কিন্তু 4টা ক্যাটাগরি। একটা হলো কনস্ট্রাকশন, একটা হলো হোলসেল, একটা হলো ম্যানুফ্যাকচারিং, আর একটা তারা বলছে কার্ব সাইড পিক আপ, মানে হলো যেখানে ইন স্টোর কোনো রিটেল হবে না, আপনি অর্ডার দিয়ে বাইরে থেকে পিক আপ করে নিয়ে আসবেন এটসেট্রা। সুতরাং সেখানে শুধুমাত্র রেস্টুরেন্ট বা অন্য কোনো বিজনেস, ট্রাভেল এজেন্ট বা অন্য কেউ কিন্তু না। ফেজ 1 কিন্তু শুধুমাত্র 4টা ক্যাটাগরির বিজনেস ওপেন করতে পারবে। উইথ দ্যাট সেড, নাজমুল ভাইয়ের প্রশ্নটা কি ছিল এগেইন? যে পিপিপি এবং আনএমপ্লয়মেন্ট। সেলফ এমপ্লয়েড তারা তো আপনি বলছেন উবার ড্রাইভার জি হিসাবে আনএমপ্লয়মেন্টও পাচ্ছে, একই সময় কি তারা পিপিপি লোন অ্যাপ্লাই করতে পারবে? অ্যাপ্লাই করতে পারবেন কিনা সেটা প্রশ্ন না, কিন্তু কথা হলো যে তারা কোয়ালিফাই করেন না একই সঙ্গে দুটোর জন্য। তাহির ভাই, এটা সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কমিউনিটিতে। এই নাজমুল ভাই সর্বশেষ যে এটা করেছেন, আমি এটা আমার লিস্টে পরে ছিল, পিপিপি এবং আনএমপ্লয়মেন্ট একটার সঙ্গে আরেকটা কিন্তু সাংঘর্ষিক এই জন্য কারণ গভর্নমেন্টের একটা জায়গা থেকে আনএমপ্লয়মেন্ট দিচ্ছে, তার মানে হলো যে আপনি আনএমপ্লয়েড, আপনি কাজ করতে পারছেন না। আর পিপিপিটা দেওয়া হচ্ছে কিন্তু সেম রিজনে, আপনি দুটো একই সঙ্গে কোয়ালিফাই করবেন না। তো কেউ যদি দুটো একই সঙ্গে নিয়ে থাকেন, বি কেয়ারফুল। দুটো যদি একই সঙ্গে নিয়ে থাকেন, বি কেয়ারফুল। আপনি যে কোনো একটা নিবেন, আপনি হিসাব করে দেখবেন যে কোনটাতে আপনার লাভ হয়। পিপিপির হিসাব আমি যেমনটা বললাম, হিসাব করা খুব সোজা। যেমন ধরেন একটা লোক যদি আনএমপ্লয়মেন্ট পায়, আমি যদি রাফলি হিসাব করি, সে $600 পাবে হলো পিইউএ, প্যান্ডামিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স, যেটা ফেডারেল কেয়ারস অ্যাক্টের আওতায় এডিশনাল একটা বেনিফিট। আর তার আনএমপ্লয়মেন্ট অ্যাভারেজ যদি আমি $200 ধরি, $504 হলো ম্যাক্সিমাম নিউ ইয়র্ক স্টেটে পার উইক। তো যদি মিনিমাম 200 ধরি, তাহলে 600 + 200 $800 পার উইক, তাহলে পার মান্থ 32, মোর দেন 32 পার মান্থে, মোর দেন 32। এখন এইভাবে জুলাই মাস পর্যন্ত পাবে। এখন কেউ যদি মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আমার একটা রাফ হিসাব করা আছে, অ্যাবাউট $17,000 থেকে $18,000 সে আনএমপ্লয়মেন্ট থেকে পাবে। কিন্তু দেখা যাচ্ছে যে পিপিপির তার বাৎসরিক ইনকাম $24,000 স্কেজুয়াল সিটে, তাহলে পরে মাসে হয় $2,000, 2.5 মাসে হবে $5,000। তাহলে আপনি কি $5,000 নিবেন না $18,000 নিবেন? সো হিসাবটা খুব সোজা। ইউ আর বেটার অফ উইথ আনএমপ্লয়মেন্ট। রাইট, ভেরি গুড। ক্যালকুলেশনটা আপনার করতে হবে, বা আপনার অ্যাকাউন্টেন্টের সাথে আপনি পরামর্শ করবেন, যারা এটা শুনছেন বা দেখবেন, অ্যাকাউন্টেন্টের সাথে পরামর্শ করে আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে কোনটা আপনার জন্য বেশি লাভজনক। যারা অলরেডি পিপিপি নিয়ে ফেলছেন আবার আনএমপ্লয়মেন্ট নিচ্ছেন, তারা রেডি থাকবেন যে একটা ফেরত দেওয়ার জন্য। কোনটা ফেরত দিবেন আপনারা জানেন। তো ফরগিভনেসটা তারা করবেন না। ফরগিভনেসের টাইমটা বর্ধিত হয়েছে, নতুন একটা অ্যাক্ট যেটা জুন মাসের 4 তারিখে হয়েছে। আগে এটা 8 সপ্তাহের স্প্রেড ছিল, এখন সেটা 24 উইকস স্প্রেড করা হয়েছে। তাহের আমাকে একজন প্রশ্ন করেছেন, আমার কাছে প্রশ্নটা এসেছে, যেহেতু আজকে অ্যাটর্নি নাজমুল আলম ভাই নেই, এসেনশিয়াল প্ল্যানটা কি মেডিকেড? নো, এসেনশিয়াল প্ল্যান নিউ ইয়র্ক স্টেটে হেলথ ইন্স্যুরেন্স যে এসেনশিয়াল প্ল্যানটা আছে, এটা মেডিকেড নয়। এটা নিউ ইয়র্ক স্টেট প্রথম যখন এসেনশিয়াল হেলথ প্ল্যানটা দেয় এবং এই পাবলিক চার্জের কথাটা আসে, তখন সেটা স্পষ্ট উল্লেখ করা হয়েছিল যারা এসেনশিয়াল প্ল্যান নিচ্ছেন হেলথ ইন্স্যুরেন্সে, তারা কখনো পাবলিক চার্জের আওতায় আসবেন না। আজকে নাজমুল ভাই আর এক নাজমুল ভাই লয়ারের পারপাস সার্ভ করে দিলেন। জি, রফিক ভাই, আপনাকে যেটা বলতে চাই যে আসলে আপনি যে ডিসকাশনটা করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসকাশন, এবং আমার মনে হয় কমিউনিটির, যেহেতু আপনি অনেকদিন থেকে কমিউনিটিকে সার্ভ করেন, মাঝে মধ্যে আপনাকে আমরা ডিস্টার্ব করবো টু হ্যাভ ইউ এজ এ গেস্ট ইন আওয়ার শো। যদি মেহরবানি করে আপনি আসেন। থ্যাংক ইউ। যদি কমিউনিটির জন্য আর আপনার সাথে তথ্যগুলো কাজে লাগে, আমি আসব। আপনার সাথে যোগাযোগ করার জন্য হোয়াট ইজ দ্য বেস্ট নাম্বার, যদি আমরা যারা ভিউয়ার তারা যোগাযোগ করতে চায়? আচ্ছা, ভিউয়ারদের জন্য কথা হলো যে আমার অফিস, আমরা যে কয়জন এমপ্লয়ি আছি, আমরা টেকনিক্যালি যেহেতু পেরোল প্রসেস করি, অ্যাকাউন্টেন্ট, আমরা প্রথম থেকেই এসেনশিয়াল সার্ভিসের মধ্যে পড়ি। আর তাহের ভাই, আমার অফিসে আমি একজন ইন্স্যুরেন্স ব্রোকারও, সো ওইটাও ফাইন্যান্সিয়াল ক্যাটাগরিতে এসেনশিয়াল সার্ভিসের মধ্যে। তো তারপরেও আমার অফিস কয়েক সপ্তাহ বন্ধ ছিল, আমরা তখন রিমোট সার্ভিস দিয়েছি। কিন্তু এখন আমার অফিস খোলা আর না খোলার মাঝামাঝি, ব্যাপারটা আমি ব্যাখ্যা করি। আমরা যে কজন এমপ্লয়ি আছি, আমরা সবাই অফিসের ভিতরে বসে নিয়মিত অফিস করি, কিন্তু আমাদের অফিসে কোনো ক্লায়েন্টের সঙ্গে আমরা পার্সোনাল কন্ট্যাক্টে যাই না। অর্থাৎ ডকুমেন্ট পিক আপ করা এবং ড্রপ আপ করার জন্য আমার অফিসের লবিতে একটা ক্যাবিনেট আছে,
ওখানে আমার ক্লায়েন্টরা ডকুমেন্টস পিক আপ করেন, ইন্টারনেট, ফ্যাক্স, টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করেন। আবার তাদের ডকুমেন্ট গুলো যখন পিক আপ করার সময় হয়, ওখানে আরেকটা পিক আপ বক্স আছে, সেখানে রেখে আমরা তাদেরকে দিই। সুতরাং আমাদের বন্ধ থাকা সত্ত্বেও আমরা ফুল সার্ভিস দিতে পারছি। আর আমাদের অ্যাড্রেস হলো 484 ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ, ব্রুকলিন, নিউ ইয়র্ক। আর ফোন নাম্বার হলো 718-431-0632 এবং 0633। থ্যাংক ইউ রফিক ভাই, থ্যাংক ইউ সো মাচ You're ফর welcome. ইউর টাইম। নাজমুল ভাই আপনাকে অশেষ ধন্যবাদ, ধন্যবাদ। সামাদ ভাই আপনাকে অশেষ ধন্যবাদ, এবং রফিকুল ইসলাম সিপি আপনাকে অশেষ ধন্যবাদ। আয়ের ভাই এবং আমাদের ভিউয়ার, আমাদের প্যানেলিস্ট যারা আছেন, সবাইকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। Thank কালকে you. আবার দেখা হবে আপনাদের সাথে, অনেকের সাথেই কালকে আবার। নাজমুল ভাই তো আছেনই, আমরা আলোচনা করবো ব্যাপারটা যে কিভাবে এটা কন্টিনিউ করা যায় এই প্রোগ্রাম। উইল ডিসকাস, বিকজ আমরা শুরু করেছিলাম প্রায় 3 মাস হয়ে যাচ্ছে এই প্রোগ্রাম কন্টিনিউ। সো এটাতে একটা ডিসকাশন, একটা সিস্টেমে আমরা নিয়ে আসতে হবে একটু। তথ্য সহায়তা, আমি সরি আবারও একটু বলতে চাচ্ছি আপনার সঙ্গে অ্যাড করে, আজকের দিনে তথ্য সহায়তা মানে হলো চিকিৎসা সহায়তা, তথ্য সহায়তা মানে হলো আর্থিক সহায়তা, তথ্য সহায়তা মানে হলো নিরাপত্তা সহায়তা। তো আপনারা যারা এই তথ্য সহায়তা দিয়ে কাজ করছেন, আমি মনে করি যে এটা অনেক খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আপনারা যদি এটা চালু রাখেন, কমিউনিটি উপকৃত হবে। এর জন্য আপনাদেরকেও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল রাত 9টায় আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।